আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজনেস টাইটানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিজনেস টাইটানের পক্ষ থেকে যে ক্লাসটি নেওয়া হচ্ছে, সেই ক্লাসে তোমরা সামনে যে একটি ভর্তি যুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছ, সেই বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের ইংরেজি নামক যে ভয়টি রয়েছে, ইংরেজি নামক যে আতঙ্কটি রয়েছে, সে আতঙ্কের একটি রুটম্যাপ এবং সেটি একটি আউটলাইন পাওয়ার আমরা দেওয়ার চেষ্টা করব। সো আমরা একটা কথা জেনে থাকি খুব স্বাভাবিকভাবেই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর দিকে যখন আমরা তাকাই, তখন দেখি যারাই মূলত ফেল করেছে তাদের ম্যাক্সিমামই ইংলিশে ফেল করেছে। গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেই ভর্তি পরীক্ষায় মাত্র 9-10% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তারা পাস মার্ক পেয়েছে। এবং দেখা গেছে যে 90% শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে, তাদের অধিকাংশই এই ইংরেজিতে ফেল করেছে। এবং গুচ্ছ যে ভর্তি পরীক্ষা রয়েছে এবং আরও যে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা রয়েছে, সেই ভর্তি পরীক্ষাগুলোতেও ফেল করার যে হার, তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী মূলত ইংলিশে ফেল করে। অর্থাৎ ইংরেজি আমাদের মাতৃভাষা না হওয়ার ফলশ্রুতিতে ইংরেজির যে ভয়টি রয়েছে, ইংরেজির যে আতঙ্কটি রয়েছে, সে আতঙ্কটি আমাদের তাড়িয়ে বেড়ায় এবং তার ফলাফল আমরা পরীক্ষায় গিয়ে অনেক বেশি প্যানিকড হয়ে যাই, অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং সেই প্যানিক থেকে, সেই চিন্তা থেকে আমরা অনেক সময় ভুল আনসার দিয়ে চলে আসি। আবার আমরা এই অ্যাডমিশন যুদ্ধে যাওয়ার আগে যে প্রস্তুতিটি গ্রহণ করি, সেই প্রস্তুতিটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট হয় না, সঠিক গাইডলাইনের অভাবে, কিংবা যে সকল শিক্ষার্থী ইংরেজিতে আসলেই ভালো পারে, সেই সকল শিক্ষার্থীদের দিক নির্দেশনা না পাওয়ার ফলশ্রুতিতে আমাদের প্রস্তুতিটাও গোছানো হয় না, পরীক্ষাটাও ভালো হয় না, ফলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি অধরাই থেকে যায়। তোমাদের যেন এই যে সামনে ভর্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ, সেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি যেন অনেক বেশি সুন্দর হয়, প্রস্তুতি যেন গুছানো হয় এবং সঠিক গাইডলাইন্স যেন তোমরা পেতে পারো, সেজন্য বিজনেস টাইটান তোমাদের জন্য আজকের ক্লাসের আয়োজন করেছে। আজকের ক্লাস করার মধ্য দিয়ে এই ইংলিশ নামক যে আতঙ্কটি রয়েছে, যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টে আমরা কিভাবে ভালো করতে পারি, কিভাবে পাস মার্ক পাওয়ার পাশাপাশি আমরা ভালো একটি মার্ক পেতে পারি, সেই গাইডলাইন আমরা আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি তোমরা আমার সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছ, অনেকে আমাকে কমেন্টে সালাম দিয়েছ। তোমাদের সবগুলো সালামের উত্তর আমি একভাবেই দিচ্ছি, একসাথেই দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমরা স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশে বর্তমানে রয়েছি, সেই স্বাধীন দেশে আমরা এই যে ইংরেজির যে ভয়টি, সেই ভয়টিকেও জয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো তোমাদের যে সকল বন্ধুরা তোমাদের সাথে অ্যাডমিশন টেস্টে কিংবা অ্যাডমিশন যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদের সাথে আজকের এই ক্লাসটি তাড়াতাড়ি শেয়ার করে তাদেরকেও এই সুযোগটি লুফে নেওয়ার সুযোগ করে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই যে ইংলিশ নামক যে ভীতিটা, সেই ভীতিটা কাটানোর চেষ্টা করব। আমরা আজকে থেকে ইংলিশ জিনিসটাকে আমাদের ইন্টারেস্টের জায়গা হিসেবে গ্রহণ করব এবং আমরা পুরো ক্লাস জুড়ে বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব, বিভিন্ন গাইডলাইন নিয়ে আলোচনা করব, যে গাইডলাইনগুলো অলরেডি আমরা বিভিন্ন শিক্ষার্থীদের উপর প্রয়োগ করেছি এবং তাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি, সেই ফিডব্যাকে তারা বলেছেন সেই বিষয়গুলো অনেক বেশি কার্যকর ছিল এবং তাদের অ্যাডমিশন প্রস্তুতির ক্ষেত্রে আমাদের গাইডলাইনগুলো অনেক সহায়ক ছিল। সো চলো আমরা শুরু করে দিই। প্রথমত যে বিষয়টি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে ইংলিশ যে সাবজেক্টটা রয়েছে, এই ইংলিশ সাবজেক্টটার প্রস্তুতির জন্য আমরা ঠিক কিভাবে শুরু করব, আমাদের কোন কোন ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমি একদম প্রথম স্লাইডে তোমাদের জন্য যেটি রেখেছি, সেটি হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর ইংলিশ। অর্থাৎ তুমি যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন, সি ইউনিটে তোমাকে ইংলিশের এই চ্যালেঞ্জটা ফেস করতেই হবে। সো সেই চ্যালেঞ্জটা আমরা এখন থেকে কীভাবে কাটানোর প্রস্তুতি নিতে পারি, তার একটি গাইডলাইন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। চলো আমরা একে একে দেখার চেষ্টা করি। প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টি, সেটি হচ্ছে রিড দ্য টেক্সট। তোমরা সবাই জানো যে ইন্টারমিডিয়েটে আমাদের একটি বই রয়েছে, যে বইটির নাম হচ্ছে ইংলিশ ফর টুডে। সো এই ইংলিশ ফর টুডে বইটা আমরা অনেক সময় খুব বেশি গুরুত্ব দিয়ে পড়ি না, অথবা যেহেতু সেটি বোর্ড বই, আমরা জাস্ট পরীক্ষায় পাশের জন্য পড়ি কিংবা আমরা জাস্ট পড়ার জন্য পড়ি। এই বইটি যে আমাদের অ্যাডমিশনের জন্য কাজে আসতে পারে, অনেক সময় এই কথাটি আমাদেরকে কেউ বলে না।
কিন্তু আমি প্রথমেই তোমাদের জন্য যে সাজেশনটি দিচ্ছি সেটি হচ্ছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যাটেন্টিভলি। প্রশ্ন করতে পারো কেন এই বইটা ইম্পর্টেন্ট? কারণ দেখো, তোমাদের যে অ্যাডমিশনের কোয়েশ্চেনটা হবে, ওই কোয়েশ্চেনটা করার সময় যে টিচার কোয়েশ্চেন করবেন উনি কিন্তু দেখবেন না তুমি কোন কোচিংয়ে পড়েছো, কোন বইটি ফলো করেছো, বাজারের কোন গ্রামারটি পড়েছো, কিংবা তোমার কোন কোচিং সেন্টারের সিট পড়েছো। সেই বিষয়গুলো কিন্তু ওই টিচার দেখবেন না। ওই টিচার দেখবেন তুমি আসলে কোন ক্লাস থেকে পড়ে এসে অ্যাডমিশন টেস্ট দিচ্ছ। আমরা সবাই ইন্টারমিডিয়েট পাস করেই অ্যাডমিশন টেস্টের জন্য বসি, অর্থাৎ আমাদের যে বইটি রয়েছে, যেই বিষয়গুলো আমরা অলরেডি পড়েছি, ওই শিক্ষক ওই বিষয়গুলো থেকে আমাদেরকে কোয়েশ্চেন করবেন। অর্থাৎ ইংলিশ ফর টুডে এই বইকে সামনে রেখে, এই বইয়ের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু কোয়েশ্চেন করা হবে। যেহেতু সেই বইকে সামনে রেখে কোয়েশ্চেন করা হবে, এই বইটা আমাদের পুরোপুরি পড়ে ফেলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকেই হয়তো বই না পড়ে থাকতে পারো, অনেকেই বইটা খুব ভালোভাবে না পড়ে থাকতে পারো, অনেকেই পড়েছ আবার ঠিক অ্যাডমিশন টেস্টে যে ধরনের কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলো সলভ করার মতো করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়োনি। সেজন্য তোমাদের প্রতি আমার প্রথম রিকোয়েস্ট সেটি হচ্ছে আমাদের যে ইংলিশ ফর টুডে বইটি রয়েছে, যেটাকে আমরা সংক্ষেপে ইএফটি বলি, এই ইএফটি বইটা খুব ভালোভাবে আবার পড়বে। তোমরা সেটার জন্য 10 দিনের কিংবা 12 দিনের কিংবা 15 দিনের একটা টার্গেট সেট করতে পারো, ঠিক আছে? যেন এই টার্গেটের মধ্যেই তুমি এই বইটা ভালোভাবে কভার করতে পারো। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তিযুদ্ধ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় এই বিষয়টাকে সামনে রেখে কোয়েশ্চেন করা হয়েছে। সো এই বইটা তোমরা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বে। দ্বিতীয়ত, আমরা খুব স্বাভাবিকভাবে যেটি দেখি যে যখন অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো করা হয় সেখানে গ্রামার বেসড অনেকগুলো কোয়েশ্চেন থাকে। অর্থাৎ যদি আমাদের 12টা কোয়েশ্চেন থাকে, সেখান থেকে 8 থেকে 9টা কোয়েশ্চেন থাকে যেগুলো গ্রামার বেসড। অর্থাৎ আমরা যদি পাস মার্কটাও অন্তত তুলতে চাই তাহলে এই গ্রামারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার গ্রামার তো বিস্তৃত একটি বিষয়, ঠিক গ্রামারের কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে? তাহলে উত্তরটি হচ্ছে গ্রামারের কিছু স্পেসিফিক জায়গা রয়েছে যেই জায়গাগুলো থেকে প্রতিনিয়ত কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আমরা একটু পরে যখন কোয়েশ্চেন অ্যানালাইসিস করব তখন দেখব যে কিছু কিছু জায়গা থেকে রেগুলারলি কোয়েশ্চেন আসছে, আবার কিছু কিছু জায়গাগুলো থেকে কোয়েশ্চেন একেবারে আসছে না বললেই চলে। সুতরাং এই যে গ্রামার পড়ার ক্ষেত্রে আমরা একটু সিলেক্টিভ হওয়ার চেষ্টা করব। কোন কোন বিষয় সামনে রাখবো সেগুলো নিয়ে আমরা ক্লাসের একটু পরে আলোচনা করব। তোমাদের এখানে যে পরামর্শটি সেটি হচ্ছে তোমরা অবশ্যই একটি গ্রামার বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। কারণ গ্রামার জিনিসটা তুমি যদি জাস্ট আলাদাভাবে একটা পার্ট পড়ো কিংবা একটা ছোট্ট বিষয় পড়ো আর একটা বাদ দাও, তখন গ্রামারের পুরো কনসেপ্টটা তোমার মাথায় থাকে না। যখনই তুমি একটা অপরিচিত কোয়েশ্চেন তুমি কাম অ্যাক্রস করো পরীক্ষায়, তখন তুমি কনফিউজড হতে শুরু করো। সেজন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো একটা গ্রামার বই যেটা তোমার ভালো মনে হয়, বাজারে অনেক ধরনের বই আছে, সেখান থেকে তুমি একটা গ্রামার বই নিয়ে বইটা পুরোপুরি পড়ে ফেলার চেষ্টা করো। তাহলে তোমার গ্রামার সংক্রান্ত যে কনফিউশন এবং গ্রামার সংক্রান্ত তোমার যে বিষয়গুলো জানা দরকার তুমি ভালোভাবে কনসেপচুয়ালি জানতে পারবে। থার্ড যে ইম্পর্টেন্টটা সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তুমি খুব স্বাভাবিকভাবেই দেখবে পরীক্ষায় কিন্তু তোমাকে কোনো গ্রামারের রুল জিজ্ঞেস করা হবে না, তোমাকে জিজ্ঞেস করা হবে না নাউন কয় প্রকার, প্রোনাউন কয় প্রকার। তোমাকে একটা এক্সারসাইজ দেওয়া হবে, একটা কোয়েশ্চেন দেওয়া হবে, সেখানে 4টা অপশন থাকবে, তোমাকে বেছে নিতে হবে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট। অর্থাৎ এই জিনিসটা অনেকটা প্র্যাকটিক্যাল আমরা বলতে পারি। সো আমরা যে গ্রামারগুলো শিখব সে গ্রামারের রুলস সম্পর্কে আমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হবে না, আমাদেরকে ওই গ্রামারগুলো প্র্যাকটিক্যালি একটা কোয়েশ্চেনের মধ্য দিয়ে জানতে চাওয়া হবে। সেজন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্র্যাকটিস করা। আমরা যে কোনো গ্রামারের টার্ম পড়ি না কেন, যে কোনো গ্রামারের বিষয় সম্পর্কে জানি না কেন, সেই বিষয়ে যত বেশি সম্ভব, যতগুলো বই থেকে সম্ভব, যত লেকচার শিটের প্র্যাকটিস করা যায় আমরা করব। যদি সেটি করি তাহলে ওই গ্রামারের যে রুলসগুলো আমরা মুখস্থ করেছিলাম সেগুলো আর মুখস্থ করার প্রয়োজন হবে না, বরং সেগুলো আমাদের খুব স্বাভাবিকভাবেই প্র্যাকটিস করার মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারবো, ঠিক আছে? এরপরে যে বিষয়টি হয় সেটি হচ্ছে রাইট রেগুলারলি ইভেন আ সেন্টেন্স। আমরা জানি আমাদের
ট্রান্সলেশন করতে হয়, তাই না? এটা বাংলা দেয়া থাকে, সেখান থেকে আমাকে ইংলিশে নিয়ে আসতে হয়, ইংলিশ দেয়া থাকে, সেটাকে আমাদের বাংলায় ট্রান্সলেট করতে হয়। সমস্যা যেটা, যদি তুমি পরীক্ষার দিনে শুধুমাত্র এই প্র্যাকটিসটা করো তাহলে তুমি কিন্তু বিপদে পড়তে যাচ্ছ। কারণ হচ্ছে, যদি তুমি শুধুমাত্র ওই পরীক্ষায় গিয়ে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করো তাহলে হবে না, তোমাকে প্রতিদিনেই কিছু না কিছু লিখতে হবে। আমরা যে দৈনন্দিন লেখাগুলো লিখি, কিংবা আমাদের বন্ধুদের সাথে চ্যাট করি, হ্যাঁ, কিংবা আমাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো, সেগুলো ইংলিশে লেখার চেষ্টা করো। ইংলিশে লেখার চেষ্টা করলে যেটা হবে, তোমার মধ্যে অনুবাদ করার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। অলরাইট, এবং এই ক্যাপাবিলিটি কিন্তু তোমাকে একটা এক্সপিরিয়েন্স গেদার করার সুযোগ দিবে, যেটা পরীক্ষায় তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিবে। দেখো, তুমি রেগুলারলি ট্রান্সলেট করতে অভ্যস্ত, বাংলায় লিখতে অভ্যস্ত, ইংলিশে লিখতে অভ্যস্ত, তখন অ্যাডমিশন টেস্টে এই বিষয়টাকে তোমার বার্ডেন মনে হবে না, বরং তুমি এটাকে তোমার স্ট্রং পয়েন্ট হিসেবে রাখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার টেক্সট বই থেকে কি কোয়েশ্চেন আসে সি ইউনিটে? কথা হচ্ছে, টেক্সট বই থেকে সরাসরি কোনো কোয়েশ্চেন আসবে না, কিন্তু আমরা দেখি ভোকাবুলারি রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আবার আমরা দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। এই বিষয়গুলো আমরা খুব স্বাভাবিকভাবে টেক্সট বই থেকে আসতে বেশিরভাগ দেখি। হ্যাঁ, তো সুতরাং টেক্সট বই যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমাদের তিনটা লাভ আছে। প্রথমত লাভ হচ্ছে, ওই টেক্সট বই থেকে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, যদি সেখানে কোনো ট্রান্সলেশন আসে, যদি সেখান থেকে কোনো ওয়ার্ড মিনিং আসে, অর্থাৎ সিনোনিম অ্যান্টোনিম আসে, যদি গ্রুপ ভার্ব আসে, তাহলে সেটা তুমি খুব সহজে আনসার করতে পারবে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে, আমাদের টেক্সট বইগুলো কিন্তু খুব ভালো মানের রাইটাররা লিখেছেন, তো তাদের লেখার অ্যাপ্রোচটা যখন তুমি দেখবে, তখন তোমার অনুবাদের ক্ষেত্রে এটি সহযোগিতা করবে। ওই যে রিটেন পার্ট আছে না, ওই রিটেন পার্টে তোমাকে অনেক বেশি হেল্প করবে, কারণ আমরা খুব স্বাভাবিকভাবেই সাধারণ ইংরেজি লিখি, বাট যখন ওই বইয়ের অ্যাপ্রোচটা আমরা নিব, তখন আমাদের লেখার স্ট্যান্ডার্ডটা অনেক বেশি ডেভেলপ করবে। সুতরাং এই যে চারটা পরামর্শ, সেই চারটা পরামর্শ তোমরা মাথায় রাখবে তোমাদের এই পুরো অ্যাডমিশন জার্নিতে। তোমাদের অ্যাডমিশন জার্নিতে যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারো, আমি বিশ্বাস করি তোমাদের প্রস্তুতিটা অনেক বেশি গোছানো হবে। এখন সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে গ্রামার থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, তাই না? আমি বলেছি প্রায় 7 থেকে 8টি কোয়েশ্চেন আসে, অনেক সময় 9টি কোয়েশ্চেনও আসে। এখন কথা হচ্ছে, গ্রামার একটা বিস্তৃত বিষয়, গ্রামারের ঠিক কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে, এটি যদি আমরা অ্যানালিসিস করতে পারি, তাহলে আমাদের জন্য প্রস্তুতি নেওয়া খুব সহজ। আমি খুব প্রায় সব জায়গায় একটি কথা বলার চেষ্টা করি, সেটি হচ্ছে, অ্যাডমিশনকে যদি আমরা বলি একটি যুদ্ধ, তাহলে সেই যুদ্ধে জয়ের জন্য দুটো জিনিস দরকার। প্রথমত আমাকে জানতে হবে যে কোন কৌশল আমি অবলম্বন করব, অর্থাৎ আমাদের যে শত্রু রয়েছে কিংবা কম্পিটিটর রয়েছে, তাদেরকে কোন কৌশল আমরা পরাজিত করব, কৌশলটা জানা লাগবে, যেটাকে আমরা বলতে পারি টেকনিক। ঠিক আছে? টেকনিকটা আমাদের জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি টেকনিক জানি ভালো কথা, কিন্তু আমাকে ওরা মারতে আসছে কি নিয়ে? মারতে আসছে সাজোয়া যান নিয়ে, আর আমি সেখানে বসে আছি একটা লাঠি হাতে, তখন কিন্তু আমি আসলে তার সাথে পেরে উঠবো না। তো আমার যত ভালো টেকনিকে থাকুক না কেন, যদি আমার কাছে অস্ত্রটা শক্তিশালী না হয়, তাহলে কিন্তু আমি আমার কম্পিটিটরের সাথে জিতবো না। সুতরাং এই অ্যাডমিশনকে যদি আমরা একটা যুদ্ধের সাথে তুলনা করি, তাহলে এর প্রথম কাজ হচ্ছে টেকনিক সাজানো। তাহলে টেকনিক কিভাবে সাজাবো? টেকনিক আমরা সাজাবো যে কোন কোন স্পট থেকে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে, কোন কোন জায়গায় আমাদের জন্য চ্যালেঞ্জ বসে আছে, অর্থাৎ কোন জায়গাগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে, কোন জায়গাগুলো একটু ট্রিকি, আর কোন জায়গাগুলো বাদ দিলেই চলে, একেবারেই কোয়েশ্চেন আসে না যেখান থেকে। এগুলো হচ্ছে তোমার টেকনিকের অংশ। দ্বিতীয়ত যেটা বললাম, শক্তিমত্তার জায়গা, যেটাকে আমরা বলতে পারি মাইট কিংবা ওয়েপন কিংবা আর্ম, যে নামে আমরা বলি না কেন, এই আর্মটা হচ্ছে ওই স্পেসিফিক বিষয়গুলোর উপর তোমার মাস্টারি, ওই বিষয়গুলোর উপর তোমার দক্ষতা। তাহলে আমরা আজকের ক্লাসে তোমাদেরকেই 2টি বিষয়ের পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যে আমাদের টেকনিকটা কেমন হতে পারে, আমরা কোন কৌশলে আমাদের যে কম্পিটিটর রয়েছে তাদেরকে পরাজিত করে বিশ্ববিদ্যালয়ে আমার সে কাঙ্ক্ষিত, আমার সে স্বপ্নের সিটটি আমি বুক করতে পারবো। দ্বিতীয়ত, ওই কৌশলকে বাস্তবায়নের জন্য আমি কোন ধরনের হাতিয়ার জোগাড় করতে পারি। অলরাইট, তো এই বিষয়গুলো আমরা আলোচনার চেষ্টা করব। প্রথমে আমরা দেখি ঠিক কোন কোন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায়
বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট সেখানে কোয়েশ্চেন এসে থাকে। এ ফাঁকে আমি একটু উত্তর দিয়ে দিই তোমাদের কিছু কোয়েশ্চেনের। একজন কোয়েশ্চেন করেছে যে বিসিএস এর বিগত বছরের প্রশ্ন কি গুরুত্বপূর্ণ কিনা। উত্তর হচ্ছে, পৃথিবীর যেই প্রান্তেই তুমি অ্যাডমিশনে আসতে পারে এরকম এমসিকিউ পাও, সবগুলো সলভ করবে। কম্পিটিটিভ এক্সামে যে বিষয়গুলো বারবার আসে সেই বিষয়গুলো আমাদের জন্য অবশ্যই প্রায়োরিটি দেওয়ার মতো। যেমন বিসিএসে যে কোয়েশ্চেনগুলো আসে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু অতীতে বিভিন্ন জায়গায় এসেছে, সেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় হোক কিংবা চাকরির অন্যান্য পরীক্ষায় হোক। আবার আমরা একটু করে যদি দেখি যে অনেক সময় বিসিএসে আসা কোয়েশ্চেন সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, আবার সরাসরি গুচ্ছের ভর্তি পরীক্ষা এসেছে, বাংলাদেশের বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোতে এসেছে। যদি আমরা বিসিএসের যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে সেটিও সলভ করে রাখতে পারি, অবশ্যই সেখান থেকে যদি কোয়েশ্চেন কমন আসে আমাদেরকে অ্যাডভান্টেজ দিবে। যদি কোয়েশ্চেন কমন নাও আসে, ওই যে প্র্যাকটিসটা আমি করলাম সেটা তো আমাকে অবশ্যই কনফিডেন্স গ্রো করতে সহযোগিতা করবে। যদি প্রশ্ন চলে আসে তাহলে তো আর বলার কথাই নেই, আমরা সেটা উত্তর করতে সক্ষম হব। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি যে বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট নামক যে ইউনিট আছে, যেটাকে বাংলায় গ ইউনিট আমরা বলি, সেই ইউনিটে গ্রামারের ঠিক কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন এসেছে। তো এই বিষয়গুলো জানলে তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যখন অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করব কোন বিষয়গুলো পড়তে হবে আর কোন বিষয়গুলো বাদ দিতে হবে। যেমন আমি যদি পুরো গ্রামারকে ধরি 100%, হ্যাঁ 100% হচ্ছে আমাদের গ্রামার, ঠিক আছে। আর যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সেটার হিসাব করি, তাহলে দেখব যে অ্যারাউন্ড 50%, অর্থাৎ যে 50% গ্রামার ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টদের জন্য উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট, ওই 50%, অ্যারাউন্ড 50% গ্রামাটিক্যাল বিষয়গুলো থেকে কোয়েশ্চেন এসে থাকে। তাহলে এখন দেখো বাকি যে 50% আছে সেই 50% আমরা যদি পড়ি তাহলে সেটি আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনো কাজেই আসবে না, একই সাথে সময় নষ্ট হবে, এবং এই সময় নষ্ট করার সময়ে তোমার অন্য একজন বন্ধু কিন্তু ওই 50%-এর উপর মোর ফোকাস করে তোমার চেয়ে এগিয়ে যাবে, তাই তো। তো সেজন্য আমরা যেহেতু এই 50% থেকেই বারবার কোয়েশ্চেন আসে এবং এখান থেকেই আমাদেরকে আনসার করে পরীক্ষায় পাশ করতে হবে, সেজন্য এই 50% আমাদেরকে বাছাই করে নিতে হবে, এই 50% চিহ্নিত করে আমাদের সিলেবাস থেকে বাদ দিতে হবে। চলো আমরা দেখার চেষ্টা করি ঠিক কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে। তোমাদের দেখতে হয়তো একটু সমস্যা হতে পারে, লেখাগুলো অনেক বেশি ছোট ছোট, বাট আমি এগুলো পড়ে শোনাবো তোমাদেরকে। যদি দেখতে একটু সমস্যাও হয় আমার কথায় তোমরা যদি অ্যাটেনশন দাও তাহলে আশা করি বুঝতে পারবে। প্রথমত হচ্ছে দেখো, এখানে অনেক সময় একটা কম্প্রিহেনশন আছে, হ্যাঁ দেখো 5টা কোয়েশ্চেন কম্প্রিহেনশন থেকে 2017-18-তে 5টা কোয়েশ্চেন, 16-17-তে 5টা কোয়েশ্চেন, 15-16-তে 5টা কোয়েশ্চেন, টানা প্রায় 6-7 বছর ধরে এই কম্প্রিহেনশন থেকে 5টা করে কোয়েশ্চেন আসছিল। কিন্তু মিস্টেরিয়াসলি 2019-20, 2020-21, 21-22, 22-23, 23-24 এই 5টা কোয়েশ্চেন যেখানে আসতো সেখানে একটা কোয়েশ্চেনও নাই। খুবই ইন্টারেস্টিং না ব্যাপারটা। তো তোমরা আমাকে একটু লিখে বলো তো ঠিক কী কারণে এই কম্প্রিহেনশন থেকে কোয়েশ্চেন আসছে না, মানে কোন রহস্য বলে যেখানে 5টা কোয়েশ্চেন আসতো সেখানে একটা কোয়েশ্চেনও নেই। হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণটা হচ্ছে তোমরা যদি একটু খেয়াল করো দেখবা যে 2018-19 সেশনে সর্বশেষ শুধুমাত্র এমসিকিউর উপর পরীক্ষা হতো, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ ছিল, কোনো রিটেন ছিল না। বাট 2019-20, 20-21, 21-22 অর্থাৎ 2019-20 থেকে 23-24 পর্যন্ত প্রতিটি বছর আমাদেরকে রিটেন পরীক্ষাও দিতে হয়েছে। তো যেহেতু রিটেন আছে সেহেতু কম্প্রিহেনশনের আর ঠিক দরকার হয়নি, কারণ কম্প্রিহেনশনে যে ধরনের কোয়েশ্চেন থাকে এটার সাথে আমাদের রিটেনের যে কোয়েশ্চেন এটার পারপাস প্রায় সেম, এটা প্রায় একই উদ্দেশ্যে করা হয়, সেজন্য এই কম্প্রিহেনশনটা বাদ। তো আমরা অনেকগুলো বইতে এখনো পর্যন্ত কম্প্রিহেনশন পার্টটা দেখি, অনেকে টাইম এন্ড ওভার কোয়েশ্চেন করেন ভাই কম্প্রিহেনশন পড়া লাগবে কিনা, কিভাবে পড়বো। সহজ উত্তর হচ্ছে যেহেতু রিটেন আছে, কম্প্রিহেনশন গত 4-5 বছরে আসেনি, সুতরাং কম্প্রিহেনশন আমাদের পড়তে হবে না। সেকেন্ড যে বিষয়টা দেখো 2023-24 অর্থাৎ আমাদের ইমিডিয়েট যে ব্যাচটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে সেটি হচ্ছে কি এখানে 2 মার্কস পেয়েছে,
অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে 2টা কোয়েশ্চেন, 22-23 সেশনে একটা কোয়েশ্চেন এবং 21-22 সেশনে একটা কোয়েশ্চেন, এভাবে মাঝে মাঝে আসেনি এবং প্রায় ধারাবাহিকভাবেই এই রাইট ফর্মস অফ ভার্ব এই কোয়েশ্চেন থেকে মানে এই টার্ম থেকে আমরা কোয়েশ্চেন পেয়ে থাকছি, রাইট। এখন বিষয়টা হচ্ছে দেখো, গত বছর যদি এই 2 মার্কস তুমি পাও, সাথে যদি আর 2 মার্কস পেয়ে যাও, আর 3 মার্কস পাও, তাহলে কিন্তু আমাদের পাস মার্ক নিশ্চিত হয়ে যায়। তোমরা এখন বলতে পারো ভাই 2 নাম্বার মাত্র, এই 2 নাম্বার তোমার লাইফের টার্নিং পয়েন্ট। কারণ এই 2 নাম্বারের জন্য শত শত হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, আবার ভর্তির সুযোগ পেলেও তাদের সিরিয়াল দূরে থাকার কারণে সাবজেক্ট পায় না। সুতরাং এই রাইট ফর্মস অফ ভার্ব যেটা আছে, এটা আমার টপ মোস্ট প্রায়োরিটিতে থাকতে হবে, কারণ প্রায় প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন আসছে। যেহেতু প্রতি বছর এই কোয়েশ্চেন আসছে, সেহেতু আমাদেরকে এই বিষয়টা গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেকেন্ড দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে গত বছর একটি কোয়েশ্চেন এসেছে, আগের 2 বছর আসেনি, আবার 20-21 সেশনে 2টি কোয়েশ্চেন এসেছে, 19-20 সেশনে একটি কোয়েশ্চেন আসছে। অর্থাৎ মাঝে মাঝে এখানে বিরতি দিয়ে কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা পাচ্ছি, একটা কোয়েশ্চেন, 2টা কোয়েশ্চেন। সো 1-2টা কোয়েশ্চেন কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও থাকছে। সুতরাং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকেও আমাদের প্রায়োরিটি লিস্টের শুরুতে রাখতে হবে। এরপরে সেন্টেন্স কমপ্লিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকেও কিন্তু কোয়েশ্চেন আসছে। এই দেখো, একটা কোয়েশ্চেন আসছে এখান থেকে, আবার 20-21 সেশনে একটা কোয়েশ্চেন আসছে। ও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে জায়গাটা লেখা ছোট হওয়ার কারণে দেখাই যাচ্ছে না, তো সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে দেখো এই 22-23 সেশনে একটা আসছে কোয়েশ্চেন, 21-22 সেশনে একটা আসছে। সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখানেও দেখা যাচ্ছে গত বছর একটা কোয়েশ্চেন আসছে, আগের 2 বছর আসেনি, আবার এর আগেও 2টা কোয়েশ্চেন এসেছে, এর আগেও একটা কোয়েশ্চেন এসেছে। অর্থাৎ সেন্টেন্স কমপ্লিশনটাও ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া সেন্টেন্স কমপ্লিশন এই জিনিসটা ঠিক গ্রামাটিক্যাল কোন জায়গা থেকে আসে? এটার সহজ কোনো অ্যান্সার নেই, তবে বিভিন্ন গ্রামাটিক্যাল জায়গা থেকে সেন্টেন্স কমপ্লিশনটা আসতে পারে। এটা হতে পারে আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে পড়েছিলাম সেন্টেন্স কমপ্লিশন সেভাবে, অথবা হতে পারে রাইট ফর্মস অফ ভার্বের জায়গা থেকে, অথবা কন্ডিশনাল সেন্টেন্সের জায়গা থেকে, অথবা হতে পারে ডিগ্রির জায়গা থেকে। অর্থাৎ গ্রামারের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হয়, ঠিক আছে? তো এটিও ইম্পর্ট্যান্ট। এরপরে আসে কারেকশন। হ্যাঁ, তো কারেকশনের আমরা দেখতে পাচ্ছি এই যে 2023-24, 22-23, 21-22 টানা 5-6 বছরে কোনো কোয়েশ্চেন আসছে না। অর্থাৎ এখান থেকে যেহেতু কোয়েশ্চেন আসছে না, সুতরাং এটা আমাদের প্রায়োরিটি লিস্টের নিচের দিকে থাকবে। অর্থাৎ এটা মোস্ট ইম্পর্টেন্ট না, বাট তবে ইম্পর্টেন্ট, কারণ কোয়েশ্চেন চলেই আসতে পারে। এটিকে আমরা পড়বো, বাদ দিব না, কিন্তু একদম ভালোভাবে পড়া কিংবা টপ লিস্টে রেখে পড়া সেটি আমরা হয়তো পড়বো না। এরপরে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স। আমি গত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যেটা দেখতে পাচ্ছি, এই টেন্স থেকে কোয়েশ্চেন করার প্রবণতাটা অনেক বেশি। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য ইউনিটগুলোতেও টেন্স থেকে বারবার কোয়েশ্চেন আসছে। সুতরাং এই যে দেখতে পাচ্ছ, গত বছরও কিন্তু 2টা কোয়েশ্চেন আসছে, এর আগের বছরগুলোতে ছিল না কোয়েশ্চেন, বাট যেহেতু গত বছর 2টা কোয়েশ্চেন আসছে, সেখান থেকে আমরা বুঝতে পারি যে শিক্ষকরা আসলে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে। এটা গুরুত্ব দেওয়ার আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ওই ট্রান্সলেশনে কিন্তু টেন্স জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ট্রান্সলেট করতে গেলে সেখানে আমাদের টেন্সকে সামনে রাখতেই হয়, রাইট? তো সুতরাং টেন্সকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 2টা কোয়েশ্চেন গত বছরও এখান থেকে এসেছে। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আমরা এই আমাদের যে পাঠ্য বই রয়েছে না, ইংলিশ ফর টুডে, সেখান থেকে শিখতে পারি। আবার বিভিন্ন ভোকাবুলারি বেসড অনেকগুলো বইতে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসতে পারে। বিগত 5-6 বছরের কোয়েশ্চেন যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো টাইম এন্ড ওভার থেকে আসছে সেই জিনিসটা আমরা বুঝতে পারবো। এরপরে পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই, ইউজ অ্যান্ড ট্রান্সফরমেশন, সেখান থেকেও একটি কোয়েশ্চেন ছিল। ফ্রেজাল ভার্ব থেকে একটি কোয়েশ্চেন ছিল, রাইট? এরপরে দেখো যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে গত বছরের আগের বছর একটা কোয়েশ্চেন ছিল, এর আগে পরে কোনো কোয়েশ্চেন ছিল না। তো যেখান থেকে কোনো বছরেই কোয়েশ্চেন আসছে না, সেটাকে আমরা আমাদের প্রায়োরিটি লিস্টে নিচের দিকে রাখবো। এরপরে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট দেখতে পাচ্ছ, কোথাও নাই, হ্যাঁ, কখনো আসে নাই। এরপরে ভয়েস থেকে 3 বছর আগে একটা কোয়েশ্চেন এসেছিল, এর আগে কোয়েশ্চেন আসার কোনো নজির নেই, ঠিক আছে? এরপরে ন্যারেশন থেকে এই যে 3 বছর আগে এসেছে, এখন কোনো কোয়েশ্চেন আসছে না।
হ্যাঁ, এরকম এই যে ট্যাগ কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, ট্যাগ কোয়েশ্চেনে কোনো কোয়েশ্চেনে আসেনি, নাউন থেকেও প্রায় কোনো কোয়েশ্চেন আসেনি। এরপরে প্রোনাউন থেকে একটা কোয়েশ্চেন আসছে 1 বছর আগে, তারপর 3-4 বছর আগে আরেকটা কোয়েশ্চেন এসেছে, এরপরে আরও 3 বছর আগে 2টা কোয়েশ্চেন এসেছে এখান থেকে। তো এরকম নিয়মিত বিরতিতে এখানে 2-1 বছর আসছে না, আবার কিছুদিন পরে আসছে, অর্থাৎ এখান থেকেও মাঝে মাঝে আমরা কোয়েশ্চেন আসতে দেখছি। এরপরে অ্যানালজি থেকে একটা কোয়েশ্চেন আসছে, হ্যাঁ, গত বছরই কোয়েশ্চেন আসছে, এর আগের বছর কিন্তু কোয়েশ্চেন আসেনি, আবার এর আগের বছর এখান থেকে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। অর্থাৎ অ্যানালজিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের মাঝে মাঝে অ্যানালজি থেকেও কোয়েশ্চেন আসছে। এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রায় নিয়মিত কোয়েশ্চেন, গত বছর দেখো একটা কোয়েশ্চেন, এর আগের বছর একটা কোয়েশ্চেন, এর আগের বছর একটা কোয়েশ্চেন। মজার ব্যাপার হচ্ছে এই যে ফ্রেজ, ইডিয়ম, তারপর হচ্ছে তোমার এখানে অ্যানালজি, এই বিষয়গুলো হচ্ছে মেমোরাইজেশন পার্টের অংশ। তোমাকে যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাকে কোনো গ্রামাটিক্যাল ঝাই ঝামেলার মধ্যে যেতে হবে না, জাস্ট তুমি মুখস্থ করবা, প্রশ্নপত্র দেখলেই তুমি আনসার করে দিবা, এবং সাথে সাথে তুমি কিন্তু 1 নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, তো অন্য গ্রামাটিক্যাল রুলসগুলোর ক্ষেত্রে যেটা হয়, আমাদেরকে মাথা খাটাতে হয়, চিন্তা করতে হয়, টাইম স্পেন্ড করতে হয়, কিন্তু অ্যানালজি এবং এই যে গ্রুপ ভার্বস এবং যে ফ্রেজ ইডিয়মের মতো ব্যাপারগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা চোখ বন্ধ করে আনসার করতে পারবো। সো এই বিষয়গুলোকে আমাদেরকে খুবই প্রায়োরিটি দিয়ে দেখা দরকার। এরপরে স্পেলিং থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসছে, প্রিপোজিশন থেকে প্রায় নিয়মিতই কোয়েশ্চেন আসছে, একটা আসছে এর আগের বছর একটা, 1 বছর গ্যাপ দিয়ে এর আগের বছরও একটা, হ্যাঁ, অর্থাৎ প্রিপোজিশন থেকেও কোয়েশ্চেন আসছে। এরপরে সিনোনিম অ্যান্টোনিম, এটা তো খুবই ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্টোনিম মাস্ট আসবে যে কোনো ভর্তি পরীক্ষায়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য অন্য ইউনিট হোক, কিংবা গুচ্ছ হোক, কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, সিনোনিম অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন থাকবেই। ঠিক আছে, এর আগের বছর 4টা কোয়েশ্চেন ছিল, দেখো 2019-20 সেশনে 4টা কোয়েশ্চেন আসছে ওখান থেকে, এর আগের বছর 2টা কোয়েশ্চেন, এর আগের বছরও 2টা, প্রায় 2 থেকে 3টা কোয়েশ্চেন প্রতি বছরই আসছে। সুতরাং এই যে সিনোনিম অ্যান্টোনিম ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে বাকি যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে গত বছর কোয়েশ্চেন আসেনি, যেমন গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব থেকে ওই 2 বছর আগে একটা কোয়েশ্চেন ছিল সেখানে। তারপর হচ্ছে আর্টিকেল থেকেও তেমন কোয়েশ্চেন আসছে না, একটা কোয়েশ্চেন আসছিল আগের বছর, বিগত বছরগুলোতে ঠিকঠাক ওই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসেনি। তো মডেল ভার্ব আছে, ডিগ্রি, প্রভার্ব, সাবজাংটিভ ভার্ব। তো এই বিষয়গুলো হচ্ছে মানে লেস ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু আমার কথার মধ্যে আছে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে কোনোটাই ইম্পর্টেন্টের বাইরে না, অথবা কোনোটাই অগুরুত্বপূর্ণ না, হয়তো কোনোটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনোটা ইম্পর্টেন্ট, আর কোনোটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যখন প্ল্যানিং করব, আমাদের প্রিপারেশনের জন্য যখন আমরা আউটলাইন সেট করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সেট করব প্রথমে 3টা জায়গা। এরকম আমাদের একটা খাতা থাকবে, হ্যাঁ, খাতার মধ্যে আমরা এরকম একটা দাঁড় টানবো, ঠিক আছে, 3টা বিষয় থাকবে। 1 নাম্বার এটা হচ্ছে কি টপ প্রায়োরিটি, টিপি, অথবা আমরা বলতে পারি এমপি মানে এমআই, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা থাকবে। এরপরে 2 নম্বরে থাকবে যেগুলা ইম্পর্টেন্ট বাট নট মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে মাঝে মাঝে কোয়েশ্চেন আসছে। অলরাইট, এরপর একদম থার্ডে থাকবে আমাদের, সেটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ সেগুলোও ইম্পর্টেন্ট বাট একটু কম গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা পরে পড়লেও হবে, একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে। তো এই যে আমাদের গত বছরগুলোতে প্রায় 10 বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস, সেখান থেকে আমরা যা দেখলাম সেটা হচ্ছে এই যে রাইট ফর্মস অফ ভার্ব অনেক বেশি ইম্পর্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যানালজি ইম্পর্টেন্ট, ওকে, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস অনেক বেশি ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম অনেক বেশি ইম্পর্টেন্ট, তারপর পার্টস অফ স্পিচের কিছু জায়গা ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এই যে ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা একটু আউটলাইন করার সময় উপরের দিকে রাখবে, এবং এগুলো নিয়ে যত বেশি পড়া যায়, যত বেশি প্র্যাকটিস করা যায় করার চেষ্টা করবে। কিন্তু এই জিনিসগুলো যদি তোমার একবার হাতছাড়া হয়ে যায়, তাহলে তোমার পক্ষে আসলে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মার্কস অনেক বেশি ইম্পর্টেন্ট। লাখ লাখ শিক্ষার্থী কিন্তু এই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করবে। প্রথমে যে কথাটা বলছি সেটা আবারও বলছি, সেটা হচ্ছে তোমাকে টেকনিক্যালি সাউন্ড হতে হবে, তুমি কোন কোন টেকনিক ফলো করবা, আবার তোমাকে মানে তোমার আর্মগুলো শক্তিশালী হতে হবে। ঠিক আছে, সো আমাকে অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন যে স্যার আমার বেসিক অনেক দুর্বল, কিভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে।
সহজ কথা হচ্ছে অ্যাডমিশন টেস্টে কিন্তু খুব মানে হাই লেভেলের সফিস্টিকেটেড গ্রামার থেকে কোয়েশ্চেন আসে না, আসে একদম বেসিক জায়গাগুলো থেকে। এখন বেসিক জিনিসটা কি দেখো, পার্টস অফ স্পিচ এটা কিন্তু একদম বেসিক একটা জায়গা, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই বেসিক জায়গা থেকে কোয়েশ্চেন, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে, সেন্টেন্স কমপ্লিশন, একদম বেসিক জায়গা। তো যারা আমাকে বলছে যে স্যার বেসিক কীভাবে আমরা দুর্বলতা কাটিয়ে উঠতে পারি, খুব সহজ আনসার হচ্ছে তুমি ভাই শুরু করো আগে, ঠিক আছে, তুমি একদম শুরু থেকে শুরু করো, অন্যজনের দিকে তাকায়ও না। তুমি যদি চিন্তা করো আমার এই বন্ধু তো অনেক বেশি ইংলিশে ভালো, তো আমি তার মতো পারি না কেন, সো আমি বলছি এটা তোমার রং কনসেপ্ট। কারণ ইউর কম্পিটিটর ইজ নান বাট ইউর সেলফ। তোমার কম্পিটিশনটা হবে তোমার সাথে, যে তোমার চেয়ে এগিয়ে গেছে, লেট হিম গো, তাকে তুমি যেতে দাও। তুমি চিন্তা করবে আমি আমার কোন অবস্থানে আছি, আমি ঠিক আছে পার্টস অফ স্পিচ কিছুই পারি না, আমি আজকে নাউন দিয়ে শুরু করব, আমি আজকে প্রনাউন দিয়ে শুরু করব, ঠিক আছে। তো আমি একটা পরামর্শ সবসময় দিয়ে থাকি, যারা বলছো যে সমস্যা আছে বেসিক অনেক সমস্যা, তুমি ক্লাস 6-এর বই থেকে পার্টস অফ স্পিচগুলো পড়ো। আমি আমার অনেকগুলো ক্লাসে এই পরামর্শ দিয়েছি, অনেকেই কথা শুনে হাসেন, ভাই আমি ইন্টারমিডিয়েট পাস করে ফেলেছি আবার ক্লাস 6-এর বই পড়বো। হ্যাঁ তুমি পড়বে, যেহেতু ক্লাস 6-এর পড়াটা তুমি ক্লাস 6-এ ফেলে এসেছো, কিছু নিয়ে আসনি, তুমি ক্লাস 6-এর বইটাই পড়বে। ওই ক্লাস 6-এ কীভাবে সহজ ভাষায় পার্টস অফ স্পিচ তোমাকে শেখাচ্ছে, পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো রয়েছে সেই প্রকারগুলো তোমাকে যেভাবে শেখানো হচ্ছে, ওই বাচ্চার পড়াশোনাগুলো আবার করবে। তুমি অন্যের দিকে তাকাবে না, নিজেকে প্রতিনিয়ত একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করো। তোমার কম্পিটিশন আলটিমেটলি তোমার সাথে, এই জিনিসটি বিশ্বাস করতে শুরু করো। ডু নট লুক অ্যাট ইউর ফ্রেন্ডস হু হ্যাভ অলরেডি ডান লটস অফ থিং, ডোন্ট ফলো দেয়ার পাথ, ইউ হ্যাভ ইউর ওন পাথ, ডু ফলো ইউর পাথ, ঠিক আছে। এরপরে চলো, এই যে কোয়েশ্চেনগুলোর কথা বললাম প্রায় প্রতি বছরই আসছে, এই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখন তো দেখলাম কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, আমরা এখন দেখব ওই কোয়েশ্চেনগুলো ঠিক কিভাবে আসছে এবং কতটা জটিল কতটা সহজ। হ্যাঁ, যদি জটিল হয় সেটাকে আমরা কীভাবে সহজ বানিয়ে নিতে পারি সেই চেষ্টা আমরা করার চেষ্টা করি। তো ঢাকা ইউনিভার্সিটি 2023-24 সেশন, অর্থাৎ তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের সময় সি ইউনিটে যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা দেখতে কেমন, কতটা সহজ কতটা জটিল। সো তোমরা খাতা কলম নিয়ে তোমাদের মাথা ঠান্ডা করে এই কোয়েশ্চেনগুলো সলভে শরিক হও। যদি তোমাদের কোনো ফ্রেন্ড এখনও যুক্ত না হয়ে থাকে তাহলে তাদেরকে রিকোয়েস্ট করো যে গত বছরের যে সি ইউনিটের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সেটি এখন অ্যানালিটিক্যালি আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো তাদেরকেও অ্যাড হতে তোমরা উৎসাহিত করো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের যে কম্পিটিটর রয়েছে, প্রতিদ্বন্দ্বী রয়েছে, তাদেরকেও এই বিষয়টি সম্পর্কে জানতে সুযোগ করে দাও। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখব সেটি হচ্ছে, দেখো, শি লাইকস অ্যাডভেঞ্চারাস বুকস। খুবই সহজ একটা কথা, এখানে প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা জানো। শি মানে কি, সে, লাইকস মানে কি, পছন্দ করে, অ্যাডভেঞ্চার মানে কি, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে ওই যে সহজ বাংলা আমরা কি বলতে পারি, যে আমরা অনেকগুলো অ্যাডভেঞ্চারে যাই না, যেমন পাহাড়ে যাই অনেক সময়, ঠিক বাংলাটা আমার আসছে না যে অ্যাডভেঞ্চার শব্দটাকে বাংলায় কি বলা যায়। তো অ্যাডভেঞ্চার বুক মানে হচ্ছে ট্রাভেল, আমরা অনেক বেশি দুর্গম জায়গায় যখন যাই, হ্যাঁ, সো ওই দুর্গম জায়গায় যে ট্রাভেলটা করি এটাকে আমরা অ্যাডভেঞ্চার বলি আর কি সাধারণত। এক্স্যাক্টলি বাংলা ওয়ার্ডটা আমার আসছে না আর কি। তো ওই যে অ্যাডভেঞ্চার নিয়ে লেখা যে বইগুলো ছিল ওই বইগুলো সে পছন্দ করে। এখন আমাদের খুঁজে বের করতে হবে এখানে রিডস হবে, রিডিং হবে, টু রিডিং হবে নাকি রিড হবে। 4টা অপশন দেয়া থাকবে, এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক, তাই তো? আচ্ছা, আমি ব্যাখ্যা করার আগে তোমাদের কাছে জানতে চাই, তোমরা একটু এই কোয়েশ্চেনের আনসারটা কমেন্টে লিখে দাও যে ঠিক কোন অপশনটা আনসার হতে পারে, এ, বি, সি নাকি ডি। ঠিক আছে, তোমরা জাস্ট ঝটপট লিখে দাও, তারপর আমরা দেখার চেষ্টা করব কে কে সঠিক আনসার দিতে পেরেছো আর কারটা ভুল হয়েছে। যদি ভুল হয়ে থাকে আমরা কারেক্ট করার চেষ্টা করব ঠিক কেন ভুল হয়েছে। ওকে, তো তোমরা দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও শি লাইকস এরপরে যে জায়গাটা রয়েছে এখানে কি রিডস হবে নাকি রিড হবে নাকি রিডিং হবে নাকি টু রিডিং হবে। ওকে, একজন রিপ্লাই দিয়েছে বি হবে, লেটস সি বি হবে কি না। তোমরা একটু দ্রুত কমেন্ট করো, আমরা দেখতে চাই যে কারা সঠিক আনসার দিচ্ছেন আর কারা ভুল আনসার দিচ্ছেন।
ওকে, অনেকেই কমেন্ট করছে বি বি বি। ওকে, ফাইন, অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল অফ ইউ, তোমরা প্রথম কোয়েশ্চেনটা কিন্তু সঠিক উত্তর দিতে পেরেছো। রাইট, তো তোমরা যদি এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসো, আমি বিশ্বাস করি তোমরা সবাই পাস করবে। প্রথম প্রশ্নটাই দেখো কত সহজ, এবং তোমরা সবাই পেরেছো। ঠিক আছে, এখন প্রশ্নটা হচ্ছে স্যার আনসারটা তো আমরা পেলাম, অথবা তোমরা অনেকেই কোয়েশ্চেন ব্যাংক দেখেছো, অথবা প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সলিউশনগুলো দেখেছো। চলো আমরা দেখার চেষ্টা করি ঠিক কেন আনসারটা বি, কেন বাকিগুলো ভুল। তো তোমাদেরকে এই ক্লাসেই একটা গুরুত্বপূর্ণ টেকনিক শিখিয়ে দিই, যেটা আমি আমার ছাত্র জীবনে কিংবা আমি যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছিলাম তখন এই টেকনিকটা ফলো করেছি। সেটা হচ্ছে আমরা যখন কোনো কোয়েশ্চেন সলভ করব তখন কারেক্ট আনসার কোনটা সেটা খোঁজার চেষ্টা করব না। আই রিপিট, কারেক্ট আনসার কোনটা সেটা খোঁজার চেষ্টা করব না। আমরা খুঁটিয়ে খুঁটিয়ে বের করব কোন আনসারগুলো ভুল। আমরা বাঙালি তো, আমরা ভুল ধরতে ঠিকই পারি। সঠিকটা বলতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু ভুলটা ঠিকই খুঁজে বের করতে পারি। তো আমরা কোনটা সঠিক সেটা বের করব না, কোনগুলো ভুল, কেন ভুল সেটা আমরা বের করার চেষ্টা করব। প্রথমত, শি লাইকস। লাইকস একটা কি ভার্ব, আর এটা যেহেতু সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকতে পারে। কয়টা ফাইনাইট ভার্ব? একটা ফাইনাইট ভার্ব থাকতে পারে। অর্থাৎ এখানে আমি আরেকটা ফাইনাইট ভার্ব আনার সুযোগ নাই। যেহেতু সুযোগ নাই, রিডস একটা ফাইনাইট ভার্ব, আগেই বাদ। রিড একটা ফাইনাইট ভার্ব, এটাও বাদ। তাহলে প্রথমেই আমরা এখানে কি হবে, আইএনজি হবে না কি হবে, এটা ভাবার আগেই আমরা বের করে ফেলেছি কি, যেহেতু লাইকস একটা ফাইনাইট ভার্ব, সেহেতু এখানে আর কোনো ফাইনাইট ভার্ব হওয়ার সুযোগ নেই, যেহেতু এখানে কোনো ক্লজ মার্কারও নেই। তাহলে দুইটাই বাদ। তৃতীয়ত, সি নাম্বারও বাদ। কেন বাদ? কারণ আমরা জানি যখন টু থাকে তখন ভার্বের বেস ফর্ম হয়, টু রিড হয়, টু রিডিং হয় না। ঠিক আছে, কারণ কি? কারণ টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। ঠিক আছে, তো যেহেতু আমরা বলেছি একটা ফাইনাইট ভার্ব আছে এবং একটা সেন্টেন্সও হয়ে গেছে, সুতরাং আর একটা ফাইনাইট ভার্ব আমরা বসাতে পারবো না। যেহেতু ফাইনাইট ভার্ব বসা সম্ভব না, যেই ভার্বে আসুক না কেন সেই ভার্বটাকে নন ফাইনাইট করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? নন ফাইনাইট। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এ নন ফাইনাইট কিভাবে করব? নন ফাইনাইট আমরা দুইভাবে করতে পারি। নাম্বার ওয়ান, তার শুরুতে একটা টু যুক্ত করে দেয়া, যেমন টু রিড, এটাকে বলি আমরা ইনফিনিটিভ। কি বলি? ইনফিনিটিভ। আরেকভাবে আমরা একটা ভার্বকে নন ফাইনাইট করতে পারি, সেটা হচ্ছে আইএনজি যুক্ত করে দেয়া, রিডিং। ঠিক আছে, তাহলে আইএনজি যুক্ত করে দিলেও সেটা কি হয়ে যায়? নন ফাইনাইট হয়ে যায়। নন ফাইনাইট ভার্বের ঠিক কোন প্রকার? ওটাকে আমরা জিরান্ড বলতে পারি, অথবা বলতে পারি পার্টিসিপল। পার্টিসিপল মিন্স প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, পার্টিসিপল দুইটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে অথবা জিরান্ড হতে পারে আইএনজি যুক্ত করে। এখন যেহেতু এই দুই ওয়েতে আমরা চাইলে নন ফাইনাইট ভার্ব বানাতে পারি, এই দুইটা ওয়ের মধ্যে কোনটা এখানে আছে? টু রিডিং তো জীবনও হবে না, কারণ টু এর পরে রিড হওয়ার কথা। তাহলে আনসার হবে কোনটা? রিডিং। একটা হচ্ছে আমাদের প্রথম লজিক। আমরা কিন্তু এখনো কোনো গ্রামাটিক্যাল অ্যানালিসিস করিনি, আমরা জাস্ট কমন সেন্স ইউজ করে এটার আনসার বের করার চেষ্টা করেছি। এবার আমরা গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা দিই। গ্রামাটিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে আমরা রাইট ফর্মস অফ ভার্ব যখন পড়ব, সেখানে দেখব কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে সেই ভার্বটা কি হয়? আইএনজি যুক্ত হয়। তো এই লাইকটা হচ্ছে সেই ক্যাটাগরির ভার্ব, যেই ক্যাটাগরির ভার্ব অথবা যেই ভার্বটা থাকলে এরপরে আরেকটা ফাইনাইট ভার্ব আসলে সেই ফাইনাইট ভার্বটাকে আইএনজি যুক্ত করে দিয়ে নন ফাইনাইট করতে হয়। একদম সিম্পলি যদি বলি, লাইকসের পরে যদি কোনো ভার্ব আসে সেটা আইএনজি যুক্ত হয়। লাইকসের পরে কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হবে। সুতরাং শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। দেখো খুব সহজেই কিন্তু আমরা আনসার করে ফেলেছি। প্রথমে আমরা গ্রামাটিক্যাল ব্যাখ্যার দিকে যাইনি, আমরা জাস্ট কমন সেন্স ইউজ করেছি। কোনটা বাদ দিতে হবে সেটা দেখেছি, বাদ দিতে দিতে আমাদের কারেক্ট আনসারটা পেয়ে গেছি। কারেক্ট আনসারটা পাওয়ার পরে আমরা ব্যাখ্যাটা দেখার চেষ্টা করেছি ঠিক কেন এই আনসারটা সঠিক। অলরাইট, তাহলে চলো আমরা এর পরেরটা দেখি। এই যে আনসার বি দেয়া আছে, অর্থাৎ তোমরা যারা বি লিখেছিলে তাদের আনসার কারেক্ট, যারা সি লিখেছ
তারা আনসারটা রেকটিফাই করে নাও। 2 নম্বর, দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ বিহেভিয়ার। দ্য বয়, দেখো প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমরা জানো, এত সহজ সহজ কোয়েশ্চেন হয়। দ্য বয় ছেলেটি, ওয়াজ রিওয়ার্ডেড তাকে পুরস্কৃত করা হয়েছিল, ফর হিজ তার কিসের কারণে, বিহেভিয়ার তার আচরণের কারণে। ঠিক আছে, এখন দেখো আচরণের কারণে, ঠিক কোন আচরণের কারণে আমরা রিওয়ার্ড দিই? কেউ এসে আপনাকে গালাগালি করলে আপনি কি তাকে রিওয়ার্ড দিবেন? কেউ যদি আপনার উপর নির্যাতন করে তাহলে কি আপনি তাকে রিওয়ার্ড দিবেন? তাকে তো আপনি পিটিয়ে বের করে দিবেন, তাকে আপনি তিরস্কার করবেন, পুরস্কার দিবেন না, তাই না? খুব সহজ ভাষায় যেহেতু রিওয়ার্ডের কথা এসেছে, আমরা এমন আচরণ দেখব যে আচরণটা ভালো। এবার দেখো প্রাউড, প্রাউড অর্থ কি? অহংকার, মানে খুব বেশি অহংকার করা। এখন অহংকারী কোনো আচরণের জন্য কি আপনি তাকে রিওয়ার্ড দিবেন? না, তাহলে প্রাউড জীবনও হতে পারে না। এরপরে দেখেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক, সুস্থ। ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? মানে অশুভন। তাহলে অশুভন কোনো আচরণের জন্য তো আপনি তাকে রিওয়ার্ড দিবেন না, তাহলে বি নাম্বার ওয়ান। বাকি থাকে কোনটা? গুড অথবা নিট। নিট বিহেভিয়ার অথবা গুড বিহেভিয়ার। নিট মানে পরিচ্ছন্ন, গুড মানে ভালো। তো ইংলিশে একটা ওয়ার্ড আছে যেটাকে বলে কলোকেশন। কি বলে? কলোকেশন। কলোকেশন মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলোর সাথে যে ওয়ার্ডগুলো রিপিটেডলি ইউজ হয়, যে ওয়ার্ডগুলোর সাথে যে ওয়ার্ডগুলো সব সময় ব্যবহৃত হয়। তাহলে আমরা যদি ইংরেজির দিকে তাকাই তাহলে দেখি বিহেভিয়ারের সাথে গুড শব্দটা টাইম এন্ড ওভার ব্যবহৃত হয়, নিট শব্দটা ব্যবহৃত হয় না। অর্থাৎ এটা ব্যবহারজনিত ভুল, অথবা এটার প্রচলন খুব বেশি নেই। তো এই প্রচলনের আধিক্যের কারণে আমরা নিট শব্দটাকে না নিয়ে নিব গুড শব্দটা। তাহলে খুব সহজ ব্যাপার, আমরা প্রথমেই দুইটা অপশন বাদ দিয়ে ফেলেছি। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা সি আনসার করেছো তাদের আনসারটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তোমাদের আনসারটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মেক ইট কারেক্ট। এরপরে যারা আনসার করেছো এ, তাদের আনসারটা কারেক্ট কিনা লেটস সি। এই যে আনসার দেয়া আছে এই। অর্থাৎ এভাবেও কিন্তু আমরা জিনিসটাকে সলিউশনের দিকে নিয়ে যেতে পারি, খুব সহজে সলভ করতে পারি। সো লেটস সি দ্য নেক্সট কোয়েশ্চেন। ইট ইজ টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। খুব সহজেই জানো, ইট ইজ মানে হচ্ছে এটি, হাই মানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, টাইম এটি সবচেয়ে উপযুক্ত সময়। দ্য প্রজেক্ট, উই মানে আমরা, দ্য প্রজেক্ট মানে কি? প্রকল্পটি। তাহলে প্রকল্পটি কি করি? তাহলে এখানে ভার্ব দেখেই বুঝতে পারি শুরু করা বোঝাচ্ছে, তাই না? প্রশ্ন আসবে, সেটা হচ্ছে স্টার্ট হবে, স্টার্টেড হবে, স্টার্টিং হবে নাকি স্টার্ট আপ হবে? তাহলে আমরা খুব সহজেই একটা অপশন বাদ দিয়ে দিতে পারবো। কোনটা বলো তো? স্টার্টিং অপশনটা। কেন বাদ দিতে পারবো? যেহেতু এখানে আলাদা মানে একটা সেন্টেন্স হয়ে গেছে, উই নাম আলাদা সাবজেক্ট আছে, সুতরাং আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো যেহেতু স্টার্টিং একটা নন ফাইনাইট ভার্ব, সেহেতু এই আনসারটা ইনকারেক্ট হবে। ওকে, আমি অ্যানালিসিস করতে থাকি, ইন দ্য মিন টাইম তোমরা কিন্তু কমেন্ট বক্সে যুদ্ধ চালিয়ে যাবে যে কোন আনসারটা কারেক্ট সেটি বলতে থাকবে। তাহলে বাদ স্টার্ট আপ। স্টার্ট আপ শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো কি নেয়া, উদ্যোগ নেয়া, নতুন যে উদ্যোগগুলো সেগুলোকে আমরা স্টার্ট আপ বলি। যেহেতু এখানে প্রজেক্ট আছে, স্টার্ট আপ শব্দটা এই প্রজেক্টের সাথে যায় না, তাহলে এটাও বাদ। বাকি আছে কোনটা? স্টার্ট অথবা স্টার্টেড। এখন গ্রামারের একটা রুলস আছে, সেটি হচ্ছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যখন থাকে। কি বললাম? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যখন থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে, আবারও বলছি, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে কি না? ইয়েস, এক্স্যাক্টলি, উই আছে সাবজেক্ট। সাবজেক্ট থাকার কারণে এখানে ভার্বটা হবে স্টার্টেড, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে তোমরা এর বিপরীত কোয়েশ্চেনটা আমাকে করতে পারো যে ভাইয়া যদি সাবজেক্ট না থাকে, তাহলে সাবজেক্ট না থাকলে ভার্বটা ইনফিনিটিভ হয়ে যাবে। যদি উই না থাকতো তাহলে আমরা লিখতাম ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য প্রজেক্ট। অর্থাৎ যদি সাবজেক্ট থাকে ভার্বটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, যদি সেখানে সাবজেক্ট না থাকে তাহলে আমরা ভার্বটাকে ইনফিনিটিভ বানিয়ে দেব, লাইক ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য প্রজেক্ট। প্রকল্পটি শুরু করার এটিই উপযুক্ত সময়। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো দ্য নেক্সট ওয়ান। হি ক্লেইমড টু, ক্লেইম মানে কি? সরি, ক্লাইম্বড। ক্লাইম্বড মানে কি? কোথাও উঠা, হ্যাঁ, ক্লাইম্ব করা।
হি ক্লাইম্ব টু দ্য অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি। অনেক কষ্টে সে পাহাড়ের উঠেছে। পাহাড়ের কোথায় উঠেছে এটি একটি প্রশ্ন। এখন হতে পারে বেস, নাম্বার 1 বেস। আচ্ছা আমাকে বলো বেস মানে কি? নিচে। আমরা ফাউন্ডেশন বলি না, বেস। বেসে ওঠার জন্য কি কারো ডিফিকাল্টি ফেস করতে হয়? না, আমাদের কমন সেন্স বলে এটা ভুল। আবার দেখো বটম, বটম মানে কি? বটম মানে হচ্ছে নিচতলা, রাইট? তো এখন পাহাড়ের নিচে ওঠার জন্য প্রথমত হচ্ছে পাহাড়ের নিচে উঠে কিনা মানুষ? পাহাড়ের নিচে তো আমরা হাঁটি, ওঠার তো প্রয়োজন পড়ে না। তো এখানে ক্লাইম্বের সাথে উঠার সাথে এই বটমের কেন জানি কনফ্লিক্ট মনে হয়, তাই না? বি নাম্বার বাদ, যেহেতু বটম। সি নাম্বার অ্যাবভ, উপরে, রাইট? আবার আরেকটা আছে টপ, টপ অফ দ্য মাউন্টেন। এখন অ্যাবভ অফ দ্য, অ্যাবভ অফ দ্য মাউন্টেন। অ্যাবভ সাধারণত প্রিপোজিশন, কি প্রিপোজিশন, তাই না? এরপরে একটা সরাসরি নাউন থাকার কথা, কিন্তু এখানে আরও একটা প্রিপোজিশন আছে, অ্যাবভ অফ। হ্যাঁ, সেজন্য আমরা আসলে অ্যাবভটাও নিতে পারছি না। তাহলে কোনটা কারেক্ট? টপ, দ্য টপ অফ দ্য মাউন্টেন। মাউন্টেনের একদম টপে, একদম পিকে যাওয়ার জন্য তারা অনেক কষ্ট করতে হয়েছে। তাহলে আনসার কোনটা? আনডাউটেডলি ডি নাম্বার। তো অনেকেই ভুলে আনসার এ দিয়ে ফেলেছে, হয়তো তোমরা অর্থটা জানতে না, রাইট? সেজন্য আনসার কোনটা? আনসার হবে টপ অফ দ্য মাউন্টেন। আনসারটা দেখি। অ্যাবসলিউটলি, যারা ডি আনসার করেছো কমেন্ট বক্সে, ইউ আর কারেক্ট। অ্যান্ড যারা অন্য আনসার করেছো প্লিজ ডু রেকটিফাই, তাও বা করে তোমাদের আনসারগুলো কারেক্ট করে নাও। দ্য নেক্সট ওয়ান, দ্য গিফট ওয়াজ র্যাপড ব্লু পেপার। গিফট, আমরা গিফট দিই না, গিফট দেওয়ার সময় উপরে একটা র্যাপিং করি, রাইট? এখন এই র্যাপটা করা হয়েছে কি? ব্লু পেপার, হ্যাঁ, নীল একটি কাগজ দিয়ে র্যাপ করা হয়েছে। তাহলে এখন এই যে র্যাপিংয়ের সাথে কি বাই ব্যবহৃত হয়, অন হয়, ইন হয়, নাকি অ্যারাউন্ড হয়, এই জিনিসটার আসলে কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা নেই। এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, রাইট? তাহলে র্যাপটের সাথে যখন মানে কোন একটা কি বলা যায়, ব্লু পেপার অথবা কিছু দিয়ে যখন কিছুকে মোড়ানো হয়, হ্যাঁ, সামথিং টু সামথিং, মানে কিছু বিষয়কে কিছু বিষয়ের সাথে যখন মোড়ানো হয়, তখন সেক্ষেত্রে ব্যবহৃত হয় কি? ইন। সেখানে বাই, অন, অ্যারাউন্ড এগুলো ব্যবহৃত হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সেখানে অন ব্যবহৃত হয়। সেজন্য দ্য গিফট ওয়াজ র্যাপড ইন দ্য ব্লু পেপার। দ্য গিফট ওয়াজ র্যাপড ইন ব্লু পেপার। তো এটা আমরা প্র্যাকটিস করতে পারি কীভাবে? র্যাপড ইন, র্যাপড ইন, র্যাপড ইন, র্যাপড ইন। বারবার যখন র্যাপটের সাথে ইনটা পড়বো তখন আমাদের জন্য মনে রাখাটা অনেক বেশি সহজ হবে। এরপরে আনসার কি? সি। এরপর দেখো, মাই মাদার ইজ ইনডিফারেন্ট, রাইট? ইনডিফারেন্ট শব্দের অর্থটা তোমাদেরকে জানতে হবে, এবং এটাও জানতে হবে যে ইনডিফারেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে কোনো একটা প্রিপোজিশন বসে কিনা। তাহলে তোমরা যদি তোমাদের বইগুলোতে দেখো তাহলে জানবা যে ইনডিফারেন্টের পরে সাধারণত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, ইনডিফারেন্ট টু। যেমন আমি কোনো কিছুর প্রতি যদি কী হই, মানে খুব বেশি আগ্রহী না হই, উদাসীন হই, তখন আমরা বলি ইনডিফারেন্ট টু। তাহলে মাই মাদার ইজ ইনডিফারেন্ট টু পলিটিক্স। আমার মা পলিটিক্সের প্রতি অনেক বেশি উদাসীন, অনেক বেশি অনাগ্রহী, রাইট? তো তোমরা আমাকে একটা সেন্টেন্স লিখে দাও তো কমেন্টে। এটা হচ্ছে, আমি যদি বলি আমি ইংরেজির প্রতি উদাসীন, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কীভাবে লিখব? ইনডিফারেন্ট সাথে টু যুক্ত করে তোমরা একটু লিখে দাও যে আমরা ইংরেজির প্রতি উদাসীন। এটি কি হবে? যদি তোমরা অন্য সাবজেক্টের প্রতি উদাসীন হয়ে থাকো সেটিও লিখতে পারো, বাট আমি যেহেতু ইংরেজি পড়াচ্ছি সেজন্য দায়টা আমার দিকেই নিলাম, রাইট? তাহলে আমি ইংরেজির প্রতি উদাসীন, এটা তোমরা ইংরেজিতে একটু ট্রান্সলেট করে দাও। এই যে বললাম তোমাদের ট্রান্সলেশন আসে পরীক্ষায়, সো এই ট্রান্সলেশনের প্র্যাকটিসটা আমরা এখান থেকেই করে নিই। তোমাদের একজন লিখেছে আই এম ইনডিফারেন্ট টু ইংলিশ, বাট ইম্পর্টেন্টলি ইংলিশ লেখার সময় জীবনে এভাবে ইংলিশ লেখা যাবে না, ঠিক আছে? এভাবে ইংলিশ লিখলে ইংলিশের বেইজ্জতি হয়। হ্যাঁ, এই ইংলিশ দিয়ে ইংলিশ মানুষ বুঝাক, ইংরেজ মানুষ অথবা ইংরেজি ভাষা বুঝাক, আপনি এভাবে লিখবেন না। এটা ইংরেজি ভাষার সাথে, ইংরেজি শব্দটার সাথে বেইজ্জতি, ঠিক আছে? ইংলিশটা একটু ক্যাপিটাল লেটারে লিখবেন, ইংলিশ, ঠিক আছে? তো অনেকে লিখেছে আই এম ইনডিফারেন্ট টু ইংলিশ, ব্র্যাকেট আবার ট্রু লিখেছে।
হ্যাঁ, উই আর ইনডিফারেন্ট টু ইংলিশ, রাইট? অ্যাবসলিউটলি। এই যে আমরা এভাবেই ক্লাসের থ্রুতেই কিন্তু ট্রান্সলেশন কীভাবে করতে হয় সেটাও শিখে যাচ্ছি। সো এখন থেকে যদি উদাসীন, অনাগ্রহী, কোনো একটা বিষয় সম্পর্কে আমার আগ্রহ নেই, এ ধরনের কোনো কিছু লিখতে হয়, তাহলে আমরা ইনডিফারেন্ট টু ইউজ করব। হ্যাঁ, আমি অনলাইন ক্লাসে আগ্রহী না, আই এম ইনডিফারেন্ট টু অনলাইন ক্লাসেস। হ্যাঁ, আমি ইংলিশে আগ্রহী না, আই এম ইনডিফারেন্ট টু ইংলিশ ক্লাসেস। আমি কমার্সে আগ্রহী না, আই এম ইনডিফারেন্ট টু কমার্স। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলতে ইচ্ছুক না অথবা উদাসীন তোমার ব্যাপারে, আই এম ইনডিফারেন্ট টু টকিং উইথ ইউ। এভাবে অনেকগুলো সেন্টেন্স আমরা চাইলে বানাতে পারি। সো লেটস মুভ ফরওয়ার্ড। ইজ আনসার বি। রোমা ওয়াজ শকড হার ফ্রেন্ডস কন্ডাক্ট। কন্ডাক্ট শব্দের অর্থ কি? কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ। আমরা একটু আগে দেখেছি কি, এই যে একটু আগে আমরা এই উদাহরণটাতে এই উদাহরণটাতে কি দেখেছি? বিহেভিয়ার, রাইট? তো বিহেভিয়ারের একটা সিনোনিম হচ্ছে কি? কন্ডাক্ট। কন্ডাক্ট মানে কি? আচরণ, রাইট? তাহলে বিহেভিয়ার যে অর্থ, কন্ডাক্টও একই অর্থ দেয়। এইভাবে কিন্তু আমরা অনেকগুলো সিনোনিমাস ওয়ার্ডও শিখতে পারি। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো আমরা যে উদাহরণে ছিলাম সেই উদাহরণেই যাচ্ছি আবারও। ইয়েস, দিস ওয়ান। রোমা ওয়াজ শকড, সে শক হয়ে গেছিল। সে শকড কিসের উপর হয়েছে? হার ফ্রেন্ডস কন্ডাক্ট, তার বান্ধবীর আচরণ দেখে সে অনেক বেশি শক হয়েছে। এখন যখনই এ ধরনের প্রিপোজিশন আমাদেরকে বসাতে হবে, যে অ্যাট আছে, অফ আছে, উইথ আছে, ফর আছে, খুব স্বাভাবিকভাবে আমরা কমন সেন্স ইউজ করে এটার উত্তর দিতে পারবো না, যেহেতু এটার জন্য স্পেসিফিক সেট অফ রুল আছে যে এই ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা হবে, সেজন্য আমাদেরকে ওই স্পেসিফিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ইউজ করতে হবে। তাহলে তোমরা যদি গ্রামার বইগুলোতে দেখো কিংবা তোমাদের লেকচার শিটগুলোতে দেখো, বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখো, তাহলে দেখবা কি শকের পরে কি হয়? অ্যাট হয়। লুকের পরেও কি হয়? অ্যাট হয়, মানে কারো দিকে তাকানো অর্থে। তাহলে লুক অ্যাট, কারো দিকে তাকানো, আই লুক অ্যাট হার, আমি তার দিকে তাকাই। আবার আমি তার আচরণে কষ্ট পেয়েছি, আই এম শকড অ্যাট হবে। ঠিক আছে, বাকি অপশনগুলো হবে না। ঠিক আছে, আমরা একটু চেক করে দেখি। আনসার হচ্ছে এ নাম্বার, অর্থাৎ এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি? অ্যাট, বাকিগুলা ইনকারেক্ট। সো এখন পর্যন্ত কিন্তু আমরা প্রায় 2টা দেখেছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো খুবই সহজ। হ্যাঁ, ইনডিফারেন্টের পরে যে টু হয়, শকের পরে যে অ্যাট হয়, এটা প্রায় সবগুলো বাজারের বইতে দেওয়া আছে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কিন্তু খুবই কমন, বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে। তো সুতরাং এই বিভিন্ন সময়ের কম্পিটিটিভ এক্সামগুলোর প্রশ্ন ব্যাংক যদি তোমরা পড়ো, ওখান থেকেও কিন্তু অনেক কমন পাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপরে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আমি সলভ করার আগে আমি দেখতে চাই এতক্ষণ আমাদের যে কোয়েশ্চেন সলভ করার কিংবা কোয়েশ্চেন অ্যানালিসিস করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে তোমরা পরিচিত হতে পেরেছো কিনা অথবা তোমরা পারছো কিনা। তাহলে বলো তো, দ্য মিটিং ড্যাশ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। ব্যাড মানে কি? খারাপ। ওয়েদার মানে কি? আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে পোস্টপোন শব্দের অর্থ কি? বাতিল করা কিংবা স্থগিত করা। ঠিক আছে, তাহলে মিটিংটা স্থগিত করা হয়েছে নাকি মিটিং নিজে নিজে স্থগিত করেছে? সো আনসার কি হবে একটু সবাই বলো, তারপর আমরা অ্যানালিসিস করে দেখব তোমাদের আনসারটা কারেক্ট কিনা। সো আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি, একজন লিখেছে বি, আর একজন লিখেছে বি, তাইমুন লিখেছে বি। অলরাইট, মোস্ট অফ ইউ রাইটিং বি। আরাফাত লিখেছে বি। আরও কিছু দেখি, আমরা তোমাদের কমেন্টগুলো দেখি, দেন আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। ঝটপট আনসার দিয়ে যাও, এ বি সি ডি কোনটা হবে? জান্নাতুল বাকে লিখেছে বি। ওকে, ঠিক আছে, তোমরা যারা কমেন্ট করছো এখনও কমেন্ট করতে থাকো, আমরা দেখি। প্রথম কথা হচ্ছে, এই সেন্টেন্সের মধ্যে কি আছে? একটা ভার্ব আছে। ওকে, ফাইন। এবং আমাদের দেখতে হবে কোন ভার্ব থাকলে তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটা আছে, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বলি, সেটা হতে পারে। তাহলে এখান থেকে
আমরা একটা জিনিস বুঝে যাব যে কোন ভার্বটা থাকলে এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না, সেগুলো আগে বাদ। যেমন উইল যদি থাকে তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম হয়, যেমন আই উইল গো, আমি যাব, আই উইল ইট, আমি খাবো, আই উইল স্লিপ, আমি ঘুমাবো। অর্থাৎ উইল থাকলে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, এখানে হয়েছে কি থার্ড ফর্ম, সুতরাং আগেই বাদ। ওকে, সেকেন্ড, সেটা হচ্ছে এই জায়গায় একটা অক্সিলারি ভার্ব হওয়ার কথা না, অক্সিলারি ভার্ব হওয়ার কথা না। তাহলে এখন দেখো এই টু বি কি অক্সিলারি ভার্ব? টু বি কোনো অক্সিলারি ভার্ব না। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এগুলাই হচ্ছে কি অক্সিলারি ভার্ব। যেহেতু এটা কোনো অক্সিলারি ভার্ব না, এটাও বাদ। এখন আছে হ্যাজ বিন অথবা ওয়ার। দ্য মিটিং ওয়ার পোস্টপোন্ড, দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন্ড, দুইটাই কিন্তু কারেক্ট হয়। কিভাবে দেখো, আমি যদি বলি দ্য মিটিং ওয়ার পোস্টপোন্ড ডিউ টু ব্যাড ওয়েদার, তখন হয় অতীতের কোনো একটা স্পেসিফিক সময়ে, অনেক আগে করা হয়েছিল এরকম। কিন্তু সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারি যে পোস্টপোনটা ঠিক একটু আগে করা হয়েছে, মিটিংটা হওয়ার কথা ছিল বাট ওয়েদারটা খারাপ হওয়ার কারণে করতে বাধ্য হয়েছি আমরা, সেজন্য আমাদেরকে ওয়ারের পরিবর্তে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে হ্যাজ বিনটা নিতে হচ্ছে। আদারওয়াইজ স্ট্রাকচারালি আমরা যদি সেন্টেন্সের শুধু স্ট্রাকচারটা দেখি তাহলে ওয়ারটাও কারেক্ট হতে পারত। কেন কারেক্ট হচ্ছে না? কারণ সেন্টেন্সের অর্থগত সেন্সের জায়গা থেকে সেন্টেন্সের অর্থ আমাকে বলে পোস্টপোন করা হয়েছে, ইট মিনস এটি হওয়ার কথা ছিল এবং জাস্ট ডিউ টু ব্যাড ওয়েদার এটাকে আমাদেরকে পোস্টপোন করতে হয়েছে। সো যেহেতু এই যে কিছুক্ষণ আগে হয়েছে, এই মুহূর্তে কাজটি ঘটেছে, সেজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে ইউজ হবে। এখন বলতে পারো ভাই হ্যাজ বিন হলে তো ভার্বের আইনজি হওয়ার কথা, হ্যাঁ, কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তো আমরা এভাবে জানি। বিষয়টা হচ্ছে এখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। প্যাসিভটা কেন হয়েছে? কারণ মিটিং তো ভাই কোনো কাজ করতে পারে না, মিটিংকে পোস্টপোন করা হয়েছে, মিটিং কাউকে পোস্টপোন করেনি। তো যেহেতু মিটিং কোনো কাজ করতে পারে না, দ্যাটস ওয়াই আমাদেরকে প্যাসিভ ভয়েস নিতে হয়েছে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ ফর্ম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এরপরে কি থাকে? এরপরে একটা বিন যুক্ত হয় এবং প্যাসিভ ভয়েসে তো ভার্বটা সবসময় থার্ড ফর্ম হয়। তো আমরা যখন এই ভয়েসের ক্লাসগুলো করব তখন আরও বিস্তারিত দেখার চেষ্টা করব কিভাবে ভয়েসগুলো চেঞ্জ হয়, টেন্সের কী কী পরিবর্তন হয় সেই বিষয়গুলো। সো এই আনসারটা আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। সো লেটস চেক দ্য আনসার অ্যান্ড দ্য আনসার ইজ বি। যারা কমেন্টে বি আনসার দিয়েছো, টেক এ বিগ কংগ্রেচুলেশন, তোমরা এই কোয়েশ্চেনটারও 1 নাম্বার পাচ্ছ তোমরা। সুতরাং ইউ আর গেটিং আপার হ্যান্ড। হ্যাঁ, তোমরা যারা আনসার ভুল করেছো তাদের চেয়ে যারা আনসারটা কারেক্ট করেছে তারা আপার হ্যান্ড পাচ্ছে। সো এই যে কমেন্টেও কিন্তু একটা ভর্তি যুদ্ধ হয়ে যাচ্ছে। অলরাইট, সো এই ভর্তি যুদ্ধ কিন্তু প্রতিনিয়ত তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় করতে হবে। তোমার একটা কারেক্ট, ওর একটা ইনকারেক্ট, তুমি আপার হ্যান্ড পাচ্ছ, আবার সে দুইটা কারেক্ট, তুমি একটা ইনকারেক্ট, আবার সিমিলার। সো এই যুদ্ধ কিন্তু চলতেই থাকবে। সো লেটস মুভ ফরওয়ার্ড। যারা এখনও পর্যন্ত ঝুলিতে পাস মার্ক তুলতে পারোনি তারা সুযোগ আছে এখনও। আমরা নাম্বার 8 পর্যন্ত গেছি, আরও সামনে কোয়েশ্চেন আছে। ওকে, দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিফ আফটার আ ব্রিফ চেইস। চেইস তো আমরা বুঝি, চেইস মানে হচ্ছে কি দৌড়ানো, তাড়া করা অথবা ধাওয়া করা। সো যারা খেলাধুলা দেখো তারা তো জানো যে রান চেইস করতে নামে, একটা টিম টার্গেট দেয় আর একটা টিম সেই রানটাকে চেইস করে, অর্থাৎ সেই রানকে তাড়া করে তারা তাদের টার্গেটে পৌঁছানোর চেষ্টা করে। তো পুলিশ কি করেছে? দ্য পুলিশম্যান একটা ব্রিফ চেইস, তাকে একটু করে দৌড়ানোর পরে, তাড়া করার পরে তাকে কি বলে, দ্য থিফ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি তাকে ধরেছে আর কি। এখন এখানে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব কোনটা হবে? ভেরি সিম্পল কথা, ওই যে আমরা আমাদের কমন সেন্স ইউজ করে উত্তর দেওয়ার চেষ্টা করি। দ্য পুলিশ ম্যান, এই যে ম্যান, ম্যান একজন ব্যক্তি অর্থাৎ সিঙ্গুলার। যদি সিঙ্গুলার ভার্ব হয়ে থাকে, সিঙ্গুলার সাবজেক্ট হয়ে থাকে, ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার হলে ক্যাচ কি হওয়ার সম্ভাবনা আছে? নাম্বার 1, ক্যাচ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ক্যাচেস হবে, একটা ইএস যুক্ত হবে, ঠিক আছে, এস বাই এস যুক্ত হবে। কেন? কারণ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সুতরাং যেহেতু হয় নাই সেহেতু এ নাম্বার বাদ।
বি নাম্বার, দ্য পুলিশম্যান কট, ধরেছিল দ্য থিফ, চোরকে, হতে পারে এটা, তাহলে আমরা এটাকে সম্ভাব্য রাখলাম। সি নাম্বার, দ্য পুলিশম্যান ইজ কট, হ্যাঁ আমরা এখন অনেক শুনতে পাই না যে অমুক মন্ত্রী কট, হ্যাঁ পলক ইজ কট, আনিসুল হক ইজ কট, রাইট, মানে হচ্ছে তাদেরকে ধরা হয়েছে, তারা ধরেছে না। তো যখনই বলবো দ্য পুলিশম্যান ইজ কট, অর্থাৎ পুলিশম্যানকে ধরা হয়েছে, মানে ব্যাপারটা খুবই বিব্রতকর না? ধরেছে পুলিশ আর আপনি বানিয়ে দিচ্ছেন চোরের মাধ্যমে পুলিশ ধরেছে, মানে পুলিশকে ধরা হয়েছে, তো ইট ডাজ নট মেক এনি সেন্স। সেজন্য ইজ কট বাদ। ক্যাচিং কি হবে? একটু আগে আমরা বলেছি কি একটা সেন্টেন্সের জন্য একটা ফাইনাইট ভার্ব লাগে, এখানে এখন পর্যন্ত আমরা কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছি না, অর্থাৎ আমাদের একটা ফাইনাইট ভার্ব লাগবে। ডি নাম্বার আছে নন ফাইনাইট ভার্ব, সেজন্য ডি নাম্বারটা বাদ। তো আমরা যদি আনসার কোনটা হবে নাও জানি, আমাদের কমন সেন্স ইউজ করার মধ্য দিয়ে কিন্তু আমরা কোন মানে কি বলা যায় অপশনগুলো বাদ যাবে সেই অপশনগুলো বের করতে পারি, রাইট। এরপরে আমরা দেখি নাম্বার 9, এই যে আমাদের আনসার কারেক্ট। নাম্বার 9, চোজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট। আচ্ছা, অ্যানিহিলেটের একটা সিনোনিম লেখো। আচ্ছা, আমি অ্যানিহিলেট শব্দের বাংলা বলবো না, তোমাদেরকে একটা কনটেক্সট দেওয়ার চেষ্টা করব, ওই কনটেক্সটের মাধ্যমে তোমরা অ্যানিহিলেট শব্দের বাংলা অর্থ বুঝবা এবং বুঝে এখান থেকে কোনটা হবে সেটা ধারণা করার চেষ্টা করবে। সেটা হচ্ছে বাংলাদেশ একটা খুবই স্বৈরাচারী শাসনের মধ্যে ছিল, হ্যাঁ, এবং এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানটি হয়েছে তার মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচারকে অ্যানিহিলেট করতে সক্ষম হয়েছি, এবং এই স্বৈরাচার অ্যানিহিলেট হওয়ার পরে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সো এই কনটেক্সটের মধ্যে তোমরা অ্যানিহিলেট শব্দটার অর্থ বের করার চেষ্টা করো, হ্যাঁ, কমেন্ট করে জানাও তো যে অ্যানিহিলেট শব্দের অর্থ কী হতে পারে। আমি সরাসরি কিন্তু তোমাদেরকে অর্থ বলি নাই, বাট কনটেক্সচুয়ালি বলার চেষ্টা করেছি। অলরাইট, ঠিক আছে, তাহলে খুব সহজে তোমরা বুঝে গেছো অ্যানিহিলেট মানে কি করা, ডিভাস্টেট করে দেয়া, একদম ভেঙে চুরে ধ্বংস করে দেয়া, হ্যাঁ, খুবই ড্রাস্টিকলি কোনো কিছুকে ধ্বংস করে দেয়া। ইনহেল মানে কি? ইনহেল শব্দের অর্থ কি? কোনো কিছু ওই শ্বাসের মাধ্যমে নেয়া, আমরা বলি না ইনহেলার, ওই যে নাকে যেগুলা গ্রহণ করে, ইনহেলার, সেখান থেকে ইনহেল। এন্টারটেইন মানে হচ্ছে আপ্যায়ন করা, কাউকে খুশি করা, কাউকে আনন্দ দেয়া, রাইট। এরপরে ফরওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুকে অ্যাডভান্স করা, কোনো কিছুকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে এগুলো হওয়ার সুযোগই নাই। আমরা স্বৈরাচারকে কি করেছি? অ্যানিহিলেট করেছি, স্বৈরাচারকে ডিস্ট্রয় করেছি। অলরাইট, তাহলে অ্যানিহিলেট শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে, তারপরে আমরা এই কোয়েশ্চেনটার উত্তর দিতে পারবো। সো তারপরেও তোমরা অনেকেই কিন্তু উত্তর দিতে পেরেছো, দ্যাটস গুড, বিগ থ্যাঙ্কস টু ইউ। একজন অনেকগুলো সিনোনিম লিখে দিয়েছে, ইরাডিকেট, অবলিটারেট, রিভোক, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ওয়ার্ডগুলো এখানে সিনোনিম হিসেবে ব্যবহৃত হতে পারে। একটা সহজ ওয়ার্ড যেটা আমরা সবসময় ইউজ করি সেটা হচ্ছে কি ডিস্ট্রাকশন বলি না, সো এই ডিস্ট্রাক্ট শব্দটাও আমরা ব্যবহার করতে পারি। ডিস্ট্রাকশন, কনস্ট্রাকশন, রিকনস্ট্রাকশন, হ্যাঁ, ডিকনস্ট্রাকশন, এই শব্দগুলো তো আমরা প্রায় ইউজ করি, তাই না? তো অ্যানিহিলেটের একটা সিনোনিম হিসেবে আমরা ডিস্ট্রাক্টও বলতে পারি। লেটস চেক। ইয়েস, দ্য আনসার ইজ বি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ সিমিলার ইন রিলেশনশিপ। এখানে একটা পেয়ার দেওয়া হয়েছে, দেখো, পেন, ইঙ্ক। ফ্যান শব্দের অর্থ কি? ফ্যান শব্দের অর্থ কলম, এটা আমরা মানে ছোটোবেলা থেকেই জানি। এরপরে ইঙ্ক শব্দের অর্থ কি? ওই যে কলমের কালি। অর্থাৎ আমি যদি এটাকে কলম ধরি, তাহলে ইঙ্ক কোথায় থাকে? কলমের বাইরে না ভিতরে? কলমের ভিতরে থাকে। তাহলে এই যে এদের যে রিলেশনটা, কলম এবং ইঙ্কের যে রিলেশনটা, একটার ভিতরে আর একটা থাকে, একই রিলেশনের কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব। প্রথমটা কি? ওয়ার্ডস ডিকশনারি। এটা কি কারেক্ট হতে পারে? ডিকশনারি কি ওয়ার্ডের ভিতর থাকে নাকি ওয়ার্ড ডিকশনারির ভিতরে থাকে? যদি ডিকশনারি এখানে আগে দিত, ওয়ার্ডসটা পরে দিত, তাহলে আমরা বিবেচনা করতে পারতাম না, ঠিক আছে, ডিকশনারির মধ্যে কি আছে? ওয়ার্ড আছে, সুতরাং সুযোগ ছিল, ঠিক আছে। তো এটাকে অনেকে ডিকশনারি বলে, তো এটা নারীও না পুরুষও না, এটার কোনো লিঙ্গ নাই, এটা কারেক্ট স্পেলিং হচ্ছে ডিকশনারি, ডিকশনারি। এরপরে তাহলে এ নাম্বারটা বাদ, কারণ ডিকশনারিটা এই পাশে থাকলে
আমরা ধরে নিতাম। কারণ কি? কারণ ইঙ্ক ফ্যানের ভিতরে থাকে, ফ্যান ইঙ্কের ভিতরে থাকে না। সো এখানে আগে ওয়ার্ডস দিয়ে দিয়েছে। সেকেন্ড, ফন্ড, ফন্ড মানে কি? পুকুর। অ্যান্ড ফিশ, ফিশ হচ্ছে মাছ। তাহলে এই রিলেশনটা ইট মেক্স সেন্স যে পন্ডের ভিতরে কি থাকে? মাছ থাকে। সো ইট মেক্স সেন্স অ্যান্ড ইট হ্যাজ আ রিলেশনশিপ উইথ দিস অ্যানালজি। এরপরে ওয়াটার, ক্লাউড। ওয়াটার মানে পানি, ক্লাউড মানে কি? ক্লাউড মানে মেঘ। তাহলে পানি থেকে মেঘ তৈরি হয়, অর্থাৎ এই ক্লাউডের ম্যাটেরিয়ালস কি? পানি, মানে আমরা যেটাকে ইনগ্রেডিয়েন্ট বলি। পানি থেকেই ক্লাউডের উৎপত্তি হয়। এখানে এরকম উৎপত্তিগত কোনো রিলেশনশিপ নাই, হ্যাঁ, মানে সোর্সের কোনো রিলেশনশিপ নাই। দ্যাটস ওয়াই সি নাম্বারও বাদ। ডি নাম্বার, কোচ, গোলকিপার, দুটো আলাদা এন্টিটি, ঠিক আছে? কোচের সাথে গোলকিপারের সম্পর্ক কি? ট্রেনিং। একজন আরেকজনকে ট্রেনিং দেয়, একজন আরেকজনকে গাইডলাইন দেয়, ঠিক আছে? তো এখানে গাইডলাইনের বিষয়ও না, একটা আরেকটার সাথে জড়িত, একটা একটার ভিতরে থাকে, সেজন্য ডি নাম্বারটাও বাদ। তাহলে আনসার কোনটা থাকে? বি নাম্বার। ফ্যান, তার ভিতরে থাকে ইঙ্ক। ফন্ড, পুকুর, তার ভিতরে থাকে মাছ। তাহলে এই গভীর জলের যে মাছটা রয়েছে অ্যানালজির ভিতরে, এই মাছটা কিন্তু আমাদেরকে কি করতে হবে? ধরে ফেলতে হবে। আদারওয়াইজ এই রিলেশনটা বের করতে না পারলে কিন্তু অ্যানালজিতে আমরা খুব সূক্ষ্মভাবে ভুল করবো আর কি। প্রত্যেকটা অ্যানালজি কিন্তু লজিক্যাল, কিন্তু কোনটা আমার এটার সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট এটা বের করতে হবে। ওকে, সো লেটস চেক দ্য অ্যান্সার। ইটস অ্যাবসলিউটলি বি। সো তোমরা আমার সাথে অনেক বেশি কোঅপারেট করছো, কমেন্টে আমি অনেককে দেখতে পাচ্ছি যারা কি বলা যায় সঠিক আনসার দিচ্ছ, আবার যারা একটু ভুল আনসার করছে তারা পরেরটাতে কিন্তু আবার কাম ব্যাক করছে। সো দ্যাটস এ গুড সাইন যে একটাতে ভুল করার পরে আমরা সেখানে ভেঙে পড়ছি না, উই আর কামিং ব্যাক অ্যান্ড উই আর ট্রাইং টু রিগেইন আওয়ার পাওয়ার, হ্যাঁ, টু মেক ইট ক্লিয়ার। এরপরে যেটা একজন বলেছে অ্যানালজি অনেক হার্ড, কিন্তু অ্যানালজি অনেক সহজও। সহজ হচ্ছে যদি আমরা এই রিলেশনটা বের করতে পারি, এটার সাথে এটা রিলেশনটা কীরকম, সোর্সের রিলেশন, এটার সাথে গাইডলাইনের রিলেশন, এটার সাথে কি বলা যায় সহাবস্থানের রিলেশন, কোন ধরনের রিলেশন, এটা আন্ডারস্ট্যান্ড করতে পারলে আমরা এটা সহজেই বুঝতে পারবো আর কি। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করব, তত ভুল করব, তত আমরা সেখান থেকে সঠিক আনসারটা নিতে সক্ষম হব আর কি। সো আমার এক টিচার ছিল, সেই টিচার সবসময় একটা কথা বলতো, সেই কথাটা আমার চলার পথে অনেকটা পাথেয় হিসেবে কাজ করেছে। সেটি হচ্ছে উনি বলতেন এরকম, ঠিক, যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই পড়িবে, যতই পড়িবে ততই ভুলিবে, যতই ভুলিবে ততই পড়িবে, যতই পড়িবে আর ভুলিবে না। অর্থাৎ এরকম পড়িবে ভুলিবে, ভুলিবে পড়িবে, পড়িবে ভুলিবে, ভুলিবে পড়িবে, এরকম অনেকবার বলার পরে ওই টিচার বলতেন যতই পড়িবে আর ভুলিবে না। সো এটা একটা ফিলোসফিক্যাল কথা, কিন্তু যে আমরা ভুল করব আবার কারেক্ট করব, ভুল যেটা করব সেটাকেই কারেক্ট করব, আবার প্র্যাকটিস করব, ভুল করব, ভুলের উপর আবার প্র্যাকটিস করব, আবার প্র্যাকটিস করব, আর ভুল করব না। সো তোমাদের সামনে অনেক সময় আছে এই প্র্যাকটিস টাইমে, এই যে প্রিপারেশন পিরিয়ডে তোমরা এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করো। সো লেটস মুভ ফরওয়ার্ড। দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস, ডাউন টু আর্থ মানে কি? হ্যাঁ, মাটিতে। হ্যাঁ, একটা কথা বলি না আমরা যে তুই অনেক দূরে চলে গেছিস ভাই, মাটিতে নেমে আয়। হ্যাঁ, এই যে মাটিতে নেমে আসা, মাটিতে নেমে আসা মানে কি? আমরা যখন চিন্তা করি যে বাংলাদেশ আগামীকালকের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে, হ্যাঁ, আমরা আগামীকালকের মধ্যে এমনভাবে পড়তে বসবো যে আমাকে কেউ ঠেকাতে পারবে না, 24 ঘন্টার মধ্যে 28 ঘন্টা পড়াশোনা করব, বাকি 4 ঘন্টা প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নেব, ঠিক আছে? কোনো ঘুম হবে না, সারা রাত পড়াশোনা হবে, টেবিলেই ঘুম, টেবিলেই খাওয়া। তো এই ধরনের চেয়ে আজগুবি সব ফ্যান্টাসি আমরা দেখি, আজগুবি যে মানে ইররেলেভেন্ট আনরিয়ালিস্টিক চিন্তাভাবনা করি, তো তখনই আমাদেরকে কেউ এসে বলে যে বন্ধু তুমি যা ভাবছো, পৃথিবীতে নেমে আসো, তুমি অন্য জগতে চলে গেছো। তো এই যে পৃথিবীতে নেমে আসা মানে কি? ট্রাই টু বি রিয়েলিস্টিক, ট্রাই টু স্টে ইন দ্য ওয়ার্ল্ড, ডু নট গো অ্যাবাভ ইউর ক্যাপাবিলিটি, অ্যাবাভ ইউর লিমিটেশন, রাইট? সো আমাদের ক্যাপাবিলিটি সম্পর্কে বোঝা, তাহলে কি হবে? ক্লোজ টু নেচার। ক্লোজ টু নেচার হয় না পৃথিবীতে নেমে আসা। প্রকৃতি কি শুধু পৃথিবীতে আছে? হ্যাঁ, পৃথিবীর বাইরেও তো অনেক প্রকৃতি আছে, তাই না? ক্লোজ টু নেচার হয় না। সফট হার্টেড হয় না। হ্যাঁ, সফট হার্টেড হওয়াটা ভালো, মানুষ হিসেবে আপনারাও সফট হার্টেড হবেন, কিন্তু এটার অর্থ সফট হার্টেড না।
ঠিক আছে, এটা দেখে সফট হার্টেড হয়ে কারেক্ট বলা যাবে না, ইনকারেক্ট। ড্যাড, ও মাই গড, পৃথিবীতে নেমে আসা কেন ড্যাড হবে, রাইট? পৃথিবীর নিচে চলে যাওয়াটা ড্যাড হতে পারে, তাহলে ড্যাডও হবে না। তাহলে খুব কমন সেন্সিক্যালি আনসার কোনটা? রিয়েলিস্টিক। সো তোমরা অনেকেই ডি আনসার করেছো, লেটস চেক। ইয়েস, দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট যারা ডি দিয়েছো। এরপরে আমরা এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যে 12টা কোয়েশ্চেন আসছিল এমসিকিউ হিসেবে, সেই 12টা কোয়েশ্চেন কিন্তু দেখার চেষ্টা করেছি, এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে কোনোটাই আসলে খুব বেশি কঠিন না। প্রত্যেকটা কোয়েশ্চেনের সবগুলো প্রশ্ন কিন্তু আমরা জানি, সবগুলো ওয়ার্ডের অর্থ আমরা জানি, সবগুলো বুঝতে পারছি, এবং কমন সেন্স দিয়ে চিন্তা করলে অনেকগুলো আনসার কিন্তু আমাদের জন্য বের করা সহজ। সো প্যানিকড হওয়ার কিছু নেই। ইংলিশ কঠিন, ইংলিশ অনেক বেশি প্যারাময়, ইংলিশ চ্যালেঞ্জিং, এই বিষয়গুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই। জাস্ট ট্রাই টু হ্যাভ কনফিডেন্স অ্যান্ড ডু ফলো ইয়োর প্রসেস। আমরা বিশ্বাস করি এটা খুব সহজেই তোমরা পারবা। সো এরপর আমরা দেখার চেষ্টা করি যে গত বছরে যে ট্রান্সলেশনগুলো এসেছিল, সেই ট্রান্সলেশনগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। তো প্রথমে দেখো যে 5টা ট্রান্সলেশন ছিল বাংলা থেকে ইংলিশ, আর 5টা ছিল ইংলিশ থেকে বাংলা। প্রথমে আমরা বাংলা থেকে ইংলিশগুলো দেখি। তুমি বরং বাড়ি যাও, ঠিক আছে? একটা মজার ঘটনা বলি তোমাদেরকে। যেমন তুমি যদি প্রশ্ন করো সে বুঝে না, সে বুঝে না, ইংরেজি কি হবে? তোমরা একটু আমাকে লিখে জানাও তো। সে বুঝে না, এটার ইংলিশ কি হবে? অনেকে বলে স্যার খুবই ইজি। তাহলে সে বুঝে না, তাহলে আমরা বলতে পারি হি অথবা শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, খুবই সহজ। যখন এটার সাথে আরেকটা জিনিস যুক্ত করে দিই, বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না, এবার একটু ট্রান্সলেট করে দাও, তখন তো মাথায় হাত, ও আল্লাহ এটা কেমনে কি, খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। যে বুঝে না সে বুঝে না, এতটুকু ঠিক আছে, হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড, ভেরি সিম্পল। বুঝে না সে বুঝে না, এটা যখন আমরা বলি, যে এরকম একটা কোনো সিনেমা টিনেমাও ছিল মনে হয় যে বুঝে না সে বুঝে না, তাহলে বুঝে না সে বুঝে না, এটার আবার ট্রান্সলেট করেন। তো দেখি তোমরা একটু ট্রান্সলেট করো তো, আমি একটু দেখি। একজন লিখছে শি ইজ এ গার্ল, সে বুঝে না, হতে পারে। আই এম নট মিসোজিনিস্ট, আমি কোনো গার্ল বয় এদিকে যেতে চাচ্ছি না, ব্রাদার এটার আনসারটা কী হবে? বুঝে না সে বুঝে না। ব্যাপারটা হচ্ছে যখন আমরা শব্দে ট্রান্সলেট করতে যাই, তখন কিন্তু সমস্যাটা বড় হয়ে দাঁড়ায়, কারণ প্রত্যেকটা জিনিসের তো আর শব্দে ট্রান্সলেট করলে এটার সেন্সটা ঠিক থাকে না। তো এটার ইংরেজি কি? ইংরেজিটা খুব সহজ। বুঝে না সে বুঝে না মানে হচ্ছে হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড অ্যাট অল, সে আসলে কিচ্ছু বোঝে না। হ্যাঁ, একজন লিখেছে হি নেভার ট্রাইস টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ এটাও হতে পারে, বাট এটা হচ্ছে মানে এই পুরো সেন্সটাকে ধারণ করে যে হি অথবা শি ডাজ নট আন্ডারস্ট্যান্ড অ্যাট অল, সে একেবারেই বুঝে না, বুঝে না সে বুঝে না। তো ঠিক সেমভাবে দেখো, তুমি বরং বাড়ি যাও, তুমি মানে ইউ, বরং মানে কি, বাড়ি মানে হোম, যাও মানে কি, এই প্রত্যেকটা ওয়ার্ড ট্রান্সলেশন করাটা আমাদের পক্ষে কঠিন। সেজন্য এটার সেন্স উত্তর কী হতে পারে? তুমি বরং বাড়ি যাও মানে কি, তুমি এই কাজটা না করে বরং বাড়ি চলে যাও, দুইটা কাজের মধ্যে একটা ব্যাটার, তাই তো? তাহলে আমরা ট্রান্সলেট করতে পারি কীভাবে? ইউ হ্যাড বেটার গো হোম, তুমি বরং বাড়ি যাও, অথবা তোমার বাড়ি যাওয়াটাই ভালো, তাই না? এখন বিষয়টা হচ্ছে তোমরা এখানে দুইটা কোয়েশ্চেন করতে পারো, স্যার আপনি হ্যাড বেটার কেন ইউজ করেছেন, নাম্বার 1 কোয়েশ্চেন। দ্বিতীয় একটা কোয়েশ্চেন করতে পারো, স্যার আপনি গো এর পরে টু দেন নাই কেন? ঠিক আছে, আমরা সাধারণত জানি গো টু স্কুল, গো টু ঢাকা, গো টু মামার বাড়ি, গো টু দাদার বাড়ি, ঠিক আছে, গো এর পর আমরা টু ইউজ করি। হ্যাঁ, কিন্তু এখানে আপনি টু ইউজ করলেন না কেন? সহজ উত্তর হচ্ছে ঘরে বাইরে কখনো কি হয় না, গো এর পরে টু যুক্ত হয় না। ঘরে বাইরে মানে কি? ঘরে ইংরেজি হোম, তার আগে টু যুক্ত হবে না। এরপরে বাইরে মানে কি? অ্যাব্রড, সেখানেও কি হবে না, টু যুক্ত হবে না। তাহলে গো হোম, গো অ্যাব্রড। এরপর আরও দুইটা আছে, গো হিয়ার অথবা গো দিয়ার। গো দিয়ার, তাহলে গো টু দিয়ার হবে না, গো টু হোম হবে না, গো টু অ্যাব্রড হবে না, গো অ্যাব্রড, গো হোম এবং গো দিয়ার। তাহলে তুমি বরং বাড়ি যাও, ইউ হ্যাড বেটার গো হোম। কেন হ্যাড বেটার ইউজ করেছি? কারণ তুমি আরেকটা কাজ করছো যেটা হচ্ছে বরং তোমার এখন বাড়ি যাওয়াটা অনেক বেশি উত্তম। একজন লিখেছে ইউ শুড গো হোম, হতে পারে।
rather you will go to home, to হবে না, বাট rather you will go home এটাও হতে পারে, রাইট। এরপরে মানুষের অদম্য জ্ঞান তৃষ্ণা রয়েছে, তাহলে এখানে জ্ঞান তৃষ্ণা ইংরেজি কি? জ্ঞান তৃষ্ণা ইংরেজি কি? থার্স্ট ফর নলেজ, থার্স্ট ফর নলেজ। হ্যাঁ, থার্স্ট ফর নলেজ। মানুষের আছে, মানুষ ইংরেজি কি? মানুষ ইংরেজি খুব সহজ, হিউম্যান বিং। তাহলে আমরা লিখলাম হিউম্যান বিং, হিউম্যান বিংস, যেহেতু মানুষ, মানুষের হিউম্যান বিংস থার্স্ট ফর নলেজ, ওটা পেয়ে গেলাম। অদম্য ইংরেজি কি? অদম্য ইংরেজি হতে পারে ইনএক্সুরেবল, হ্যাঁ, ইনএক্সুরেবল, ইররেসিস্টেবল, ইররেসিস্টিবল। তাহলে ইররেসিস্টেবল লিখতে পারি, ইনএক্সুরেবল লিখতে পারি, ইনডমিটেবল লিখতে পারি, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। তাহলে হিউম্যান বিং, এটা যেহেতু প্লুরাল, তাহলে সামনে একটা কি লিখলাম? হ্যাভ লিখলাম। হিউম্যান বিং হ্যাভ ইনএক্সুরেবল, ইররেসিস্টিবল, ইনডমিটেবল থার্স্ট ফর নলেজ। খুবই সিম্পল, রাইট। কিন্তু আমরা এগুলো তাল গোল পাকিয়ে ফেলি অনেক সময় না বুঝে, ঠিক আছে? তাহলে হিউম্যান বিং মানুষের হ্যাভ আছে, হ্যাঁ, অদম্য, অদম্য ইংরেজি ইররেসিস্টেবল, ইনডমিটেবল, হ্যাঁ, জ্ঞান তৃষ্ণা থার্স্ট ফর নলেজ। তো খুব সহজে কিন্তু স্ট্রাকচার মেনটেন করে আমরা লিখতে পারি। আর তোমাদের একজন লিখেছে ম্যান হ্যাজ থার্স্ট ফর নলেজ। মানুষ বোঝাতে আসলে হিউম্যান বিংটাই হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। ম্যান বলতে আসলে মানুষের একটা ক্যাটাগরিকে বোঝায়, রাইট। আরেকজন হচ্ছে ম্যান হ্যাভ গ্রেট থার্স্ট ফর নলেজ, ওই ম্যানের জায়গায় জাস্ট হিউম্যান বিং লিখে দাও, তখন আনসার কিন্তু হবে। ওকে, এরপরে দেখো, আমি যদি পাখি হতাম, আমি যদি পাখি হতাম তাহলে কি? আমি কি লিখতে পারি? ইফ, ইফ মানে কি? যদি। আই হতাম ওয়ার আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম। খুব সহজ আনসার। আবার আরও একভাবে আমরা লিখতে পারি, সেটি হচ্ছে, লেট মি ইরেজ ইট ফার্স্ট। আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা বলতে পারি এখানে ওই যে হ্যাড আই বিন আ বার্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে যখন পড়াশোনা করব তখন এটি নিয়ে জানবো যে সেকেন্ড কন্ডিশনে ওই ইফের পরিবর্তে অনেক সময় অক্সিলারি ভার্বটাকে আগে এনেও এই কন্ডিশনাল সেন্টেন্স করা যায়। এটার অর্থ সেম, হ্যাড আই বিন আ বার্ড, যদি আমি একটি পাখি হতাম, হ্যাঁ, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, তাহলে এখানে একটা কি হবে শেষে? এই যে এক্সক্লেমেশন মার্ক, যেহেতু প্রশ্নের মধ্যে এক্সক্লেমেশন মার্ক ছিল। অলরাইট, এরপরটা দেখি, তুমি যতক্ষণ না ফেরো ততক্ষণ আমি অপেক্ষা করব। এই যতক্ষণ ততক্ষণ এই জিনিসটা বোঝানোর জন্য গ্রামারের কোন স্ট্রাকচারটা ব্যবহার করব? এটা হচ্ছে আনটিল, তাই না? তাহলে আনটিল ইউজ করার মধ্য দিয়ে আমরা এই জিনিসটি প্রকাশ করতে পারবো। তাহলে সহজ কথাই হচ্ছে, প্রথমেই দেখো, আমি অপেক্ষা করব ইংরেজি কি? একটু লিখো তো, আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে, তাহলে এখন বলো কতক্ষণ? আনটিল, ততক্ষণ, যতক্ষণ না তুমি ফেরো। তাহলে যেহেতু আনটিল বলে ফেলেছি, যতক্ষণ না, নাটা ওখানে চলে গেছে, হ্যাঁ। ফেরা ইংরেজি কি? রিটার্ন অথবা কাম ব্যাক। তুমি ইংরেজি কি? ইউ। তাহলে আই উইল ওয়েট আনটিল ইউ রিটার্ন অথবা ইউ কাম ব্যাক। কেউ কি আনসার করেছ? আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। ভেরি নাইস। তো এভাবে এই সেগমেন্টগুলোকে আলাদা আলাদা করে লিখলে আমরা খুব সহজেই এগুলো ট্রান্সলেট করতে পারবো। আমরা না হেসে পারলাম না, তো কোনো কিছু না করে না পারা, এটার ইংরেজি কি? ইংরেজি দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট, তাই না? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্পও হতে পারে। কিন্তু ক্যান নট হেল্প লিখলে একটা জিনিস মনে রাখতে হবে, হেল্পের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় আইএনজি যুক্ত হবে, আর বাটের পরে যে ভার্বটা আসবে সেটা সবসময় বেস ফর্ম হবে। তাহলে আমরা পারলাম না, হ্যাঁ, আই ক্যান নট বাট, অথবা এটা অতীত বোঝালে, যেহেতু অতীত বোঝাচ্ছে সেহেতু এখানে কি হবে? কুড নট। আমরা মানে উই কুড নট, বাট থাকলে লাভ,
হেল্প থাকলে লাফিং, ঠিক আছে, উই কুড নট বাট লাফিং, অথবা সরি উই কুড নট বাট লাফ, অথবা উই কুড নট হেল্প লাফিং, দুইটাই কারেক্ট। ঠিক আছে, তো খুবই সিম্পল এবং খুবই সহজ বিষয়গুলো আসছে। ব্যাপারটা হচ্ছে তোমার যদি প্র্যাকটিসটা না থাকে তাহলে হঠাৎ করে এই কম সময়ের মধ্যে পরীক্ষার সিচুয়েশনে একটা প্রেশার কাজ করে, তখন কিন্তু এগুলো সলভ করাটা একটু কঠিন হয়ে যাবে। অলরাইট, এরপরে জিএসটির বিজনেস স্টাডিজে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমরা একটু চোখ বোলানোর চেষ্টা করব যে কোন কোন জায়গা থেকে আসছে। আমরা হয়তো ডিপ অ্যানালিসিসটা করব না, ইটস বিন অলরেডি 1.5 আওয়ার, সো আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করব। এখানে এই টেক্সট থেকে একটা কোয়েশ্চেন আসছে যে হু ইউজ টু কল নেলসন ম্যান্ডেলা। যে তোমাদেরকে একদম শুরুতেই বলেছি টেক্সটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই টেক্সট থেকে কোয়েশ্চেন এসছে, তাই না, যে কারা নেলসন ম্যান্ডেলাকে মাদিভা বলে ডাকতো। এটা আমি কোত্থেকে জানবো? এখানে তো কোনো গ্রামাটিক্যাল অ্যানালিসিস নাই, এটা আমাকে জানতে হবে ওই টেক্সট বই থেকে, একদম প্রথম ইউনিটের সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে নেলসন ম্যান্ডেলা নামে, ওখানেই দেয়া আছে যে তার বন্ধুরা তাকে কি হিসেবে ডাকতো, মাদিভা বলে ডাকতো। তো এই যে এক নাম্বারটা তুমি টেক্সট না পড়লে কিন্তু এই জিনিসটা ভুল করে ফেলবে। অলরাইট, সেকেন্ড কোয়েশ্চেন, হ্যাড আই বিন দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, আই ড্যাশ করাপশন ফ্রম দ্য কান্ট্রি। তাহলে ওই যে কন্ডিশনাল সেন্টেন্সের কথা বললাম না, এই থার্ড কন্ডিশন, একটু আগে আমরা থার্ড কন্ডিশনের উদাহরণ কিন্তু দেখেছি, ওই যে হ্যাড আই বিন এ বার্ড, হ্যাঁ, ওই থার্ড কন্ডিশনে ছিল, একই থার্ড কন্ডিশন। তাহলে এখানে যদি আমি হ্যাড আই বিন না বলে লিখি ইফ আই হ্যাড বিন দ্য প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম, যেহেতু থার্ড কন্ডিশনে কি হয়, উড অথবা কুড অথবা মাইট, এরপরে হ্যাভ হয়, ভার্বটা থার্ড ফর্ম হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এই স্ট্রাকচারটাই হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটাতে আপরুটেড আছে, ইনকারেক্ট, উড আপরুট আছে, এটাও ইনকারেক্ট, কারণ এটা হয় সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে। উড হ্যাভ আপরুটেড কারেক্ট, কারণ আমাদের স্ট্রাকচারের সাথে মিলে যায়। থার্ড কন্ডিশনের ক্ষেত্রে উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়, উইল আপরুট তো হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, লেটস চেক আনসার সি। দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমরা আসমান থেকে নাজিল করছি না, এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় এসেছে, জিএসটিতে আসছে, হ্যাঁ, এর আগে যেগুলো দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ভেরি সিম্পল। নেক্সট, দ্য নাম্বার অফ স্টুডেন্টস প্রেজেন্ট দ্য ক্লাস টুডে ভেরি পুয়ার। এখানে কি আর হবে, ইজ হবে, ওয়াজ হবে, না ওয়ার হবে? সহজ কথা হচ্ছে দ্য নাম্বার অফ, এটা যদি থাকে তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়, আর যেহেতু টুডে আছে সেহেতু প্রেজেন্ট হবে, পাস্ট হবে না। তাহলে সিম্পল লজিক, দ্য নাম্বার থাকলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, আর টুডে যেহেতু আছে প্রেজেন্ট টেন্স ইউজ হবে। তাহলে আর কি হবে না, কেন হবে না? প্রথম লজিকেই এটা বাদ, সেটা হচ্ছে সিঙ্গুলার হওয়ার কথা, হয়েছে প্লোরাল। ইজ হবে, কারণ কি সিঙ্গুলারও আবার প্রেজেন্টও। ওয়াজ কি সিঙ্গুলার কিন্তু প্রেজেন্ট না, ওয়ার প্লোরাল এবং প্রেজেন্টও না। তাহলে খুব সহজে আনসার কোনটা? আনসার বি। লেটস চেক আনসার বি। নেক্সট ওয়ান, the car was going the shop yesterday when I was coming home from office. তো গোয়িং কি মানে দ্য কার ওয়াজ গোয়িং দ্য শপ, অর্থাৎ ক্রস করছিল, এই অর্থ বোঝায় আর কি, মানে গাড়িটা ওটাকে ক্রস করে চলে আসছিল। তো এটা কি অ্যাক্রস হবে? আমরা জানি অ্যাক্রস শব্দের ভিন্ন অর্থ আছে। হ্যাঁ, অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, কোনো কিছুকে অতিক্রম করা, মানে মধ্য দিয়ে চলে যাওয়া। এরপর ইন মানে তো একদম ভেতরে, এরপর অন মানে উপর দিয়ে, এগুলো একটাও হবে না। পাস্ট মানে কি এটাকে পাস্ট করে, এটাকে পিছনে ফেলে চলে আসছে, রাইট? সেজন্য আনসার কোনটা? এ নাম্বার। দ্য কার ওয়াজ গোয়িং ফাস্ট দ্য শপ, অর্থাৎ এটার অ্যাক্রসও যাচ্ছে না, এর মধ্য দিয়ে যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে না, বরং তাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আনসার হচ্ছে এ নাম্বার। দ্য নেক্সট ওয়ান, শি ড্যাশ দ্য আর্থ 48 টাইমস, 48 বার কি করেছে? সে রাউন্ড করেছে। স্পেন্ট, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি এন্ডের আগে পরে একই স্ট্রাকচার হয়। এটা হচ্ছে প্যারালালিজমের রুল, যে এন্ডের আগে যে স্ট্রাকচার হবে পরও একই স্ট্রাকচার হবে। যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে এখানেও কি হবে? পাস্ট টেন্স হবে। কারণ কি, ওই যে সিকোয়েন্স অফ টেন্সে এক পাশে পাস্ট টেন্স থাকলে অন্য পাশে কি হতে হয়? পাস্ট টেন্স হতে হয়। আবার আমরা আরেকটু কমন সেন্স ইউজ করে দেখতে পাই দুইটাই অতীতের কথা, হ্যাঁ, সেজন্য দুইটা পাস্ট টেন্স হবে। এরপরে দেখো, অরবিটস হবে না, কারণ এটা পাস্টের কথা না। ইজ অরবিটিং হবে না, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না। অরবিটেড হবে নাকি ওয়াজ অরবিটেড হবে?
তাহলে ওয়াজ অরবিটেড মানে হচ্ছে ওই তাকে অরবিট করা হয়েছিল, সে করেনি, তাকে করা হয়েছিল। এ তো এখানে তো অর্থ হচ্ছে সে করেছে, সে এটাকে রাউন্ড দিয়েছে 48 বার, সেজন্য ওয়াজ অরবিটেড প্যাসিভ এটা হবে না। আনসার কি? এ নাম্বার। লেটস চেক আনসার এ। তো আমরা নেক্সট একটা দেখি যে এভরিথিং, আমরা এগিয়ে যাই কয়েকটা পরে, একদম লাস্টটা দেখি। ওকে, এই লাস্ট কোয়েশ্চেনটা দেখি, এরপরে জিএসটির যে কম্প্রিহেনশন আছে সেটি একটু দেখার চেষ্টা করে আমরা আমাদের ক্লাস শেষ করব। ওকে, তাহলে দেখো, মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। দেখো এভরি নাইট মানে কি? প্রতি রাতে না। সো আমরা যেটা প্রতিদিন করি এটা আমাদের অভ্যাস না, হ্যাবিট না। হ্যাঁ, তো যদি কোনো হ্যাবিট সম্পর্কে বলে, হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলি আমরা আর কি, তো এই হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে কোন টেন্স হয়? একটু কমেন্ট করে বলো তো কোন টেন্স হয়? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এগুলোর ক্ষেত্রে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কয়টা আছে? আছেই দুইটা। এই দুইটার মধ্যে ডি নাম্বারটা হবে না, কারণ মাই মাদার সিঙ্গুলার, সেজন্য ডি নাম্বার বাদ। আর এটা পাস্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটাও বাদ। আনসার কোনটা? সি নাম্বার। তো খুব সহজেই কিন্তু তোমরা এই জাস্ট তোমাদের কমন সেন্স ইউজ করে, গ্রামাটিক্যাল কমন সেন্স ইউজ করে এই বিষয়গুলো তোমরা আনসার সহজে বের করতে পারবে। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। সো আমরা জানি জিএসটি ভর্তি পরীক্ষায় একটা প্যাসেজ থাকে, সেই প্যাসেজ থেকে আমাদের অনেকগুলো আনসার করতে হয়। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আনসার করতে হয়। সো আগে কোয়েশ্চেনগুলো দেখার আগে আমরা এই প্যাসেজটা দেখি। তো ফ্রম দ্য মোমেন্ট উই আর বোর্ন, আমরা জন্মের সময় থেকে উই ক্যান নট লিভ অ্যালোন, আমরা একা বসবাস করতে পারি না। উই স্ট্যান্ড ইন কনস্ট্যান্ট নিড অফ অ্যাসিস্ট্যান্স ফ্রম অল অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলোর সাহায্য প্রত্যাশী হই, তাদের সাহায্য আমাদের দরকার হয়। উই নিড ক্লথ, আমাদের পোশাক দরকার হয়। দ্যাট আদার্স মেক, যেগুলো অন্যরা তৈরি করে। হাউজেস উইচ আদার্স বিল্ড, যে বাড়িগুলো অন্যরা নির্মাণ করে। অ্যান্ড ফুড উইচ আদার্স প্রডিউস, এবং যে খাবারগুলো অন্যরা উৎপন্ন করে সেগুলোর দিকে আমরা মুখাপেক্ষী হই। উই হ্যাভ টু গেট আওয়ার লাইভলিহুড বাই ওয়ার্কিং ফর আদার্স, অন্যের জন্য কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয়। ওয়েল আদার্স গেট দিয়ার লাইভলিহুড ইন রিটার্ন বাই ওয়ার্কিং ফর আস, আবার অন্য কেউ আমাদের জন্য কাজ করে তাদের জীবিকা নির্বাহন করে। হ্যাঁ, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল। অ্যাজ চিলড্রেন উই নিড আওয়ার প্যারেন্টস টু কমফোর্ট আস, আমাদের বাবা মায়ের দরকার হয় যেন আমরা একটা কমফোর্টেবল লাইফ পাই। টেক কেয়ার, এই টেক কেয়ারটা আন্ডারলাইন করে রাখি। টেক কেয়ার অফ আস, তারা আমাদের দেখাশোনা করে। গাইড আস, আমাদেরকে তারা পথ প্রদর্শন করে। উই ক্যানট এক্সিস্ট আ ডে উইদাউট আওয়ার ফেলোমেন, আমরা আমাদের প্রতিবেশী ছাড়া একদিনও বসবাস করতে বা বেঁচে থাকতে পারি না। উই রিকোয়ার টিচার্স টু এডুকেট আস, আমাদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকের দরকার হয়। ডক্টরস টু টেক কেয়ার অফ আওয়ার, এখানেও টেক কেয়ার আছে, টেক কেয়ার অফ আওয়ার হেলথ এবং ওয়েলবিং, আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য, ভালোভাবে আমরা বাঁচতে পারি যেন, হেলথ যেন ঠিক থাকে, সেজন্য ডাক্তারের প্রয়োজন হয়। ট্রেডার্স অ্যান্ড গ্রোসার্স, ব্যবসায়ী এবং হচ্ছে যে মুদির দোকানদার যারা থাকে, তাদেরকে দরকার হয়। টু সাপ্লাই আস উইথ আওয়ার ডেইলি নেসেসিটিস, আমাদের নিত্য যে প্রয়োজনটা রয়েছে সেই প্রয়োজনটা সাপ্লাই করার জন্য আমাদের ব্যবসায়ীর উপর এবং গ্রোসার্স যারা নিত্য পণ্য মালামাল যারা সাপ্লাই দেয় তাদের উপর নির্ভরশীল হতে হয়। উই নিড ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই আস ইন হার্ড টাইমস, আমাদের কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য বন্ধুত্বের দরকার হয়। রাইট, যদি বন্ধুত্ব না থাকে, আপনি যদি একা হয়ে যান, তাহলে শেখ হাসিনার মতো ভারতে পালিয়ে যেতে হবে। সো উই নিড ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই আস ইন হার্ড টাইমস, কঠিন সময় আমাদের বন্ধুত্বের দরকার। অ্যান্ড টু শেয়ার আওয়ার জয়, আমরা যেন আনন্দগুলো ভাগাভাগি করতে পারি। ইভেন দ্য বাস অর ট্রেন ড্রাইভস, হ্যাঁ, উই হার্ডলি নোটিস হেল্প আস মুভ অ্যারাউন্ড, হ্যাঁ, যে আমাদের ট্রেন দেখি, বাস দেখি, এগুলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিট করার ক্ষেত্রে সহযোগিতা করে। এনশিওর দ্যাট উই হ্যাভ মোবিলিটি ইন আওয়ার লাইফ, আমাদের লাইফের যে গতিশীলতা, সেই গতিশীলতা ঠিক রাখার জন্য এরাও কিন্তু কন্ট্রিবিউট করে। এই হচ্ছে টোটাল প্যাসেজটা, অর্থাৎ আমরা যে একে অপরের উপর নির্ভরশীল, এই জিনিসটি পুরো প্যাসেজ থেকে বোঝা যায়। তো প্যাসেজ পড়ার পরে আমাদের মূল কাজ হচ্ছে এই প্যাসেজ থেকে একটা কি বলা যায়, কনক্লুশন ড্র করা, যে এই প্যাসেজটা নাম কি হতে পারে, টাইটেলটা কি হতে পারে।
ওকে, আমরা নিচে গিয়ে দেখবো যে এই কোয়েশ্চেনটা আছে কিন্তু, যে ডক্টরস টেক কেয়ার অফ আওয়ার হেলথ, এখানে এই টেক কেয়ার শব্দের অর্থ কী? হ্যাঁ, তাহলে আমরা পড়ার সময় দেখেছি টেক কেয়ার মানে কি, যত্ন নেওয়া, টেক কেয়ার মানে দেখাশোনা করা। হ্যাঁ, তাহলে এবার কি আছে, আর কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুল তো না, কেয়ারফুল মানে কোনো কিছু সম্পর্কে সতর্ক থাকা, তো টেক কেয়ার বলতে তো সেটা বোঝায় না, টেক কেয়ার বলতে বোঝাচ্ছে যত্ন নেওয়া। আবার দেখো ডু নট কেয়ার মাচ অ্যাবাউট, এটা তো হতেই পারে না, ডিরেক্ট কন্ট্রাডিক্টরি, বাট লুক আফটার, লুক আফটার মানে কারো দেখাশোনা করা, প্লিজ লুক আফটার ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের দেখাশোনা করো, যত্ন নাও। আর ইন্টারেস্টেড ইন, কোনো কিছুতে আগ্রহী, আসলে আগ্রহী না, এই লাইন থেকে আমরা বুঝতে পারি কারো যত্ন নেয়া, লুক আফটার করা। হ্যাঁ, সেজন্য আনসার হবে লুক আফটার। লেটস মুভ অন, আনসার সি। এরপরে যেটা হচ্ছে হোয়াট আর দ্য প্লেসেস ওয়ার গ্রোসার্স সেল দেয়ার প্রোডাক্টস, এই যে গ্রোসার্স যারা আছে, হ্যাঁ, এরা কোথায় তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে? শপিং মলে? প্রশ্নই আসে না, শপিং মলে তো বড় লোকের কি বলা যায়, দুলালিরা সেখানে গিয়ে শপিং করে, কাপড় চোপড় কিনে। ভিলেজ ফেয়ার্সে তো অনেক কিছুই থাকে, শুধুমাত্র গ্রোসারি না, গ্রোসারিতে বিক্রি হয় না, সেখানে মাছ মাংস অনেক কিছুই বিক্রি হয়। স্টেশনারিতে বিক্রি হয় কলম খাতা বই ইত্যাদি। তো কোথায় বিক্রি হয়? গ্রোসারিতে বিক্রি হয়। গ্রোসারিস মানে ওই যে শপগুলো রয়েছে, ওই শপগুলোতে আমাদের গ্রোসার্সরা তাদের জিনিসপত্র সেল করে। তাহলে খুব সহজ আনসার। এরপরে আনসার বি, আর সুইটেবল টাইটেল অফ দ্য প্যাসেজ উড বি, এই যে একটু আগে তোমাদেরকে বললাম যে প্রথমে আমাদেরকে দেখতে হবে এটা টাইটেল কি হতে পারে। দেখো তো, আওয়ার লাইফ ফ্রম বার্থ টু ডেথ, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন। এখানে কিন্তু তেমন কোনো কিছু বিষয় নাই, এখানে পুরো প্যাসেজটাতে আমরা দেখেছি একে অপরের উপর যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার ব্যাপারটা আছে। সেকেন্ড, পিপল হু হেল্প আস লিভ, মানুষ যারা আমাদের জীবনে বেঁচে থাকতে সহযোগিতা করে। এটাও ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয় না, কেন? কারণ এখানে শুধুমাত্র একপাক্ষিক ব্যক্তিত্বের কথা বলা হয় না যারা আমাদের জীবনকে বেঁচে থাকতে সহযোগিতা করে, আমরা বলেছি পুরো হিউম্যান বিইংয়ের কথা। ঠিক আছে, পুরো হিউম্যান বিইং কীভাবে একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে। ওয়ান ক্যানট লিভ অ্যালোন, এইটা একটা টাইটেল হতে পারে, যেহেতু অ্যালোনের ব্যাপার স্যাপার আছে, একে অপরের সহযোগিতার ব্যাপার স্যাপার আছে, তখন এটা আমরা ধরেই নিতে পারি যে এটা টাইটেল হতে পারে। ওয়াই পিপল শুড কেয়ার, এটা তো হবেই না, হ্যাঁ, এটা হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমার মতে সি নাম্বারটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়, সি নাম্বারটাই কি হয়, মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো লেটস চেক, আনসার ইজ সি। এবং খুবই আমরা যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি তাহলে বুঝতে পারবো আসলে সি নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েটলি এখানে সুইটেবল। ওকে, লেটস মুভ অন। ওকে, এরপরে যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো এই প্যাসেজ থেকে না, অর্থাৎ এই প্যাসেজ থেকে যে 3টা কোয়েশ্চেন এসেছে সেগুলোও কিন্তু আমরা প্যাসেজটা একটু ভালোভাবে পড়লে কিন্তু আমরা এই জিনিসগুলো সলিউশন বের করতে পারি আর কি। ওকে, সো আমরা অনেকক্ষণ ধরেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে আসলে ইউনিভার্সিটির যে ভর্তি যুদ্ধ, এই ভর্তি যুদ্ধের যে প্রিপারেশন টাইম, এই প্রিপারেশন টাইমটাকে আমরা আসলে কিভাবে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। এবং আবারও স্মরণ করি যে তোমাদেরকে 2টা বিষয় বলেছিলাম, নাম্বার 1 টেকনিক, নাম্বার 2 আর্ম, কোন পলিসিতে আমরা প্রিপারেশন নিব এবং কোন কোন বিষয়গুলোর উপর আমাদের সক্ষমতা বৃদ্ধি করব সেটা নিয়ে আমি শুরুতেও বলেছি। সো এই বিষয়গুলোতে মাথায় রাখার চেষ্টা করবে। আমরা যে অ্যানালিটিক্যাল ক্লাসটা নেওয়ার চেষ্টা করলাম, যে কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে, কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসছে, এই বিষয়গুলো তোমাদের আউটলাইন সেট করতে, তোমাদের প্রিপারেশনের যে পিরিয়ড, এই পিরিয়ডের প্ল্যানিং সেট করার সময় তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। তো আমি বিশ্বাস করি তোমরা যদি এভাবে তোমাদের এই অ্যাডমিশন জার্নিটাকে, অ্যাডমিশন এই প্রস্তুতির সময়টাকে তোমরা কাটাতে পারো, তাহলে তোমরা অনেক বেশি ভালো করবে পরীক্ষায়। এবং এটা খুবই সহজ, হ্যাঁ, কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করার জন্য। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি তোমরা সবাই বিজনেস টাইটানের সাথে থাকবে এবং বিজনেস টাইটান তোমাদের যে ইংরেজি ভীতি সেটি দূর করার জন্য যে সামনে আরও ক্লাস নিয়ে আসবে এবং সেই ক্লাসগুলো করার মধ্য দিয়ে তোমাদের ইংলিশ গ্রামারের যে কনফিউশন অথবা পুরো ইংরেজির যে একটা ভয় এবং সংখ্যা সেটি কেটে যাবে, সেটি আমরা বিশ্বাস করি। সো আজকের ক্লাসে যারা পার্টিসিপেট করেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পার্টিসিপেট করতে পারেননি তাদেরকে শেয়ার করে ক্লাসটা দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা করছি। তোমাদের সবার অ্যাডমিশন জার্নি অনেক বেশি সুন্দর হোক, অনেক বেশি ভালো হোক, তোমাদের প্রিপারেশনটা যেন টপ নচ হয়
এবং আলটিমেটলি তোমরা ইউনিভার্সিটির একটি স্বপ্নের একটি কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের সিট যেন তোমরা নিজেদের অধিকারে নিতে পারো, সেই দোয়া এবং শুভকামনা রেখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।